ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাস মেইনলি আমাদের আইসিটি শনিবারে যে বোর্ড এক্সামটা হবে এইচএসসি 26, স্পেশালি তাদের জন্য। সো আগামীকাল সারাটা দিন তোমরা কি পড়বা এবং 100% কমন পাওয়ার জন্য কি কি করা উচিত, যাবতীয় কথাবার্তা আমরা আজকের লেকচার কথা বলবো। আর প্রথমত আমি পরিচয় দিয়ে নিই, আমার নাম হচ্ছে নূর, রুয়েট থেকে সিএসসি তে অনার্স কমপ্লিট করছি এবং আজকের লেকচারে আমরা কথা বলবো আইসিটি নিয়ে। সো চলো ক্লাসে দেখে ফেলি। সো প্রথমে ক্লাস শুরু করার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলে নেই যে আমাদের যে আগামীকালকে যে শনিবার যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটাতে A+ পাওয়ার জন্য তোমাকে আসলে কি কি করতে হবে। তো আমরা স্টুডেন্টকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে কিছু দুর্বল স্টুডেন্ট, দুর্বল, আর কিছু যাদের বেসিক একটু ভালো স্ট্রং। সো তোমরা A+ পাওয়ার জন্য কি করবা? দুর্বল স্টুডেন্টের জন্য বলবো তোমরা পড়বা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 6। এখান থেকে তোমার 5 সেট কোশ্চেন কমন পাবা। এখান থেকে আমার 1 সেট কোশ্চেন আসবে, এখান থেকে 1 সেট কোশ্চেন পাবা, এখান থেকে 1 সেট কোশ্চেন পাবা, এবং এখান থেকে 1 সেট, এবং এখান থেকে 1 সেট। এই টোটাল 5 সেট আমার 50 মার্ক A+ পাওয়ার জন্য এনাফ। বাট যাদের বেসিক একটু ভালো, যারা ম্যাথমেটিক্যাল টার্ম বেশি ভালো পারো এবং থিওরি আনসার করতে কম চাও, কারণ চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 যেটা আছে দুইটা আমার থিওরি চ্যাপ্টার। সো তোমরা, আমার জন্য সাজেশন থাকবে, তোমরা শুরু করবা চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 3.2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। এখানে কি কি পাবা? চ্যাপ্টার 1 থেকে 1 সেট কোশ্চেন আসবে, চ্যাপ্টার 3.1 থেকে 1 সেট আসবে, চ্যাপ্টার 4 থেকে 1 সেট আসবে, এবং চ্যাপ্টার 5 থেকে 2 সেট আসবে। এই টোটাল হচ্ছে 5 সেট, 50% মার্ক। সো এখান থেকে মার্ক ক্যারি করা বেশি সহজ, মানে এখানে আসলে সবগুলো আসলে ম্যাথমেটিক্যাল টার্ম, থিওরি কম লিখতে হয়, এক্সাম তুমি অনেক ফাস্ট শেষ করতে পারবা। এবং তোমার যদি পয়েন্ট টু পয়েন্ট কারেক্ট থাকে, তাহলে কোনো টিচারের পক্ষে তোমার নাম্বার কাটা সম্ভব না। বাট তোমার কাছে মনে হয় যে না, আমার চ্যাপ্টার 3.2 এ একটু উইকনেস আছে, অথবা চ্যাপ্টার 5 এ আমার একটু উইকনেস আছে, তো সেক্ষেত্রে তোমরা চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 অ্যান্সার করতে পারো। চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 এর প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে আসলে বেশিরভাগ কোশ্চেন আসলে থিওরি রিলেটেড। তো টিচার চাইলেই গ নাম্বার বা ঘ নাম্বারে 1 মার্ক বা 2 মার্ক কাটতে পারে। তো আমরা চেষ্টা করবো এই জিনিসটা স্কিপ করার। বাট একেবারে যে সম্ভব না হয় তোমার পক্ষে করা, তাহলে অবভিয়াসলি আমরা অ্যান্সার করবো 1, 2, 3.1, 4 আর 6। তো চলে যাও, আমরা চ্যাপ্টারে চলে যাই। ওকে, সো প্রথম অধ্যায় থেকে আমি খুব বেশি টপিক্সের কথা বলবো না। আজকের লেকচার আমি যে টপিকসগুলো পড়বো, আগামীকাল তোমার শুধুমাত্র সেই টপিকসগুলোই পড়বো, কারণ এখান থেকে আমরা 100% কমন পাবো। ওকে, প্রথম টপিকসটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি তুমি যেটা একটু পড়বা, সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা পড়তে হবে, উপাদান পড়তে হবে এবং প্রভাব পড়তে হবে। এখন দেখো, ভার্চুয়াল রিয়েলিটি একটা টপিকস। এরপরের টপিকটা হচ্ছে বায়োমেট্রিক্স, এরপর জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। সো এই টপিকস, এই চ্যাপ্টার থেকে তোমরা জাস্ট এই কটা টপিকস পড়বা: ন্যানো টেকনোলজি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স এবং ভার্চুয়াল রিয়েলিটি। সো এখন আসো, আমি যে প্রথমে ভার্চুয়াল রিয়েলিটি বা চ্যাপ্টার 1 এর কথা বলি। সো এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে কোশ্চিন পাওয়ার পরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা যে কোশ্চিন আসলে আমাকে চাইছে কি। কারণ চ্যাপ্টার 1 থেকে যে কোশ্চিন গুলো আমার হবে, একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক, এবং উদ্দীপক পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে আসলে কার কথা বলা হয়েছে। এখানে আসলে কি ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে, এখানে আসলে ন্যানো টেকনোলজির কথা বলা হয়েছে, এখানে আসলে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, না এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে। ধরে নাও উদ্দীপকে আসলে এমন কিছু সিনারিওর কথা বলতেছে। সাপোজ ধরে নাও রাস্তাতে রিক্সা চালা, কার ড্রাইভিং শিখতেছো তুমি, অথবা যুদ্ধ করতেছো বা বিমান চালাচ্ছ, এসব যাবতীয় ঘটনা যেটা আসলে ভার্চুয়াল রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করে, সবকিছুর অ্যান্সারটা হবে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এখন তো আমাকে উদ্দীপক পরে আমাকে দেখতে হবে সিনারি গুলো ম্যাচ করে কিনা, যেখানে আসলে ভার্চুয়াল মানে কি রিয়েল লাইফের সিমুলেশনে নতুন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, সেই এনভায়রনমেন্টটা আমরা বলতেছি ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, কোন কোশ্চেন দেখে বুঝবো যে আমি আসলে ন্যানো টেকনোলজির কথা বলতেছি? যদি তুমি তোমার কোশ্চেনে দেখো উদ্দীপকে
বলা হচ্ছে ক্ষুদ্র, শক্তিশালী ডিভাইস। ক্ষুদ্র শক্তিশালী ডিভাইস, এরকম কোনো সিঙ্গেল ওয়ার্ড যদি তোমার উদ্দীপকে থাকে তার মানে ধরে নেবা এটার অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি তুমি কি লিখবা? ন্যানো টেকনোলজি যদি কোশ্চেন আসে তো তুমি প্রথমেই লিখবা হচ্ছে ন্যানো টেকনোলজির সংজ্ঞা, তারপর লিখবা এর সুবিধা, তারপর লিখবা ব্যবহার। এবং এই পয়েন্টগুলো প্রত্যেকটার জন্যই কমন। তোমার যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোশ্চেন আসে, তুমি প্রথমে উদ্দীপকটা পড়বা, ধরে নিলাম গ নাম্বার কোশ্চেন বা ঘ নাম্বার কোশ্চেন, এবং তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে এটা অ্যান্সারটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তখন তুমি এর নিচে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা লিখবা, এর সুবিধা লিখবা এবং এর ব্যবহার লিখবা, এবং উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হবে। ঠিক সেম ভাবে যদি উদ্দীপক পড়ে তুমি বুঝতে পারো যে তোমার অ্যান্সারটা হচ্ছে ন্যানো টেকনোলজি, তাহলে তোমার কাজটা হচ্ছে ন্যানো টেকনোলজির সংজ্ঞা লেখা, এর সুবিধা লেখা এবং এর ব্যবহার লেখা। ঠিক সেম ভাবে যদি উদ্দীপক পড়ে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ এই অ্যান্সারটা একের ঘ নম্বরের অ্যান্সার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন তোমাকে যেটা করতে হবে, তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংজ্ঞা লিখতে হবে, সুবিধা লিখতে হবে, ব্যবহার লিখতে হবে। তো এখন দেখো আমরা স্লাইডটা একটু দেখে নিই। ওকে, সো বায়োমেট্রিকে কি না কথা বলা হয়? বায়োমেট্রিক জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। বায়োমেট্রিকটা মেনলি মিন করে উদ্দীপক বইয়ে কোথাও যদি বলা হয় যে কোনো একটা পার্সনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, কি বললাম, কোনো একটা পার্সনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। সাপোজ ধরে নাও তুমি স্টুডেন্ট, তুমি তোমার কলেজে ঢুকবা এবং তুমি তোমার কলেজে ঢোকার জন্য তোমার কলেজের সামনে একটা ডিভাইস বসানো হলো বা একটা যন্ত্র বসানো হলো। সো তোমাকে যে যন্ত্রটা বসানো হয়েছে তোমার কলেজের মেইন গেটের সামনে, এটা আসলে কোন প্রযুক্তির কথা বলা হচ্ছে? তো তখন তুমি বলবা যে আমার হচ্ছে এটা হচ্ছে কলেজ, এবং কলেজের সামনে যে যন্ত্রটা বসানো হচ্ছে এই যন্ত্রটা আসলে রিপ্রেজেন্ট করে আমার হচ্ছে বায়োমেট্রিক্স কে। দেন বা কি লিখতে হবে? বায়োমেট্রিক্স এর সংজ্ঞা লিখতে হবে, বায়োমেট্রিক্স এর সুবিধা লিখতে হবে, বায়োমেট্রিক্স এর ব্যবহার লিখতে হবে। এবং এই জিনিসগুলো তুমি লিখবা এবং গুছায়ে উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হবে। ওকে, এরপর আসো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জিনিসটাও খুব বেশি ইম্পর্টেন্ট আমাকে আমাকে আগামীকালের পরীক্ষার জন্য। এবং জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ যে জিনিস তুমি মাথায় রাখবা, উদ্দীপকে যে বলা হয় যে আহ, ধান উৎপাদন করা হচ্ছে একটা এলাকায়, এবং আমাদের নর্মালি এখনকার কথা যদি বলি, বছরে আমাদের দুইটা ফলন দেয়, হ্যাঁ 6 মাস পরে একটা ফলন আসে, বাকি 6 মাস পর আরেকটা ফলন আসে। এখন যদি পৃথিবীতে দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তো বিজ্ঞানী কি করতেছে, বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে 2 মাস বা 3 মাস পরে যেন একটা ফলন পাওয়া যায়। তার মানে বছরে যে 5টা ফলন পাওয়া যায়, তাহলে এই বিপুল সংখ্যক মানুষের কি চাহিদা পূরণ করা সম্ভব। তার মানে আমাকে এখানে কি করতে হচ্ছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং মানে কি, জেনেটিক্যালি ডিকম্বিনেট করতে হচ্ছে। সো এই কনসেপ্টটা কিরকম দেখো, ধরে নাও তোমরা 5 জন ফ্রেন্ড আছো বা 3 জন ফ্রেন্ড আছো, এই হচ্ছে 3 জন ফ্রেন্ডের 3টা ডিএনএ। সো আমি প্রথম ফ্রেন্ডের ডিএনএ একটা অংশ, দ্বিতীয় ফ্রেন্ডের ডিএনএ একটা অংশ এবং তৃতীয় ফ্রেন্ডের ডিএনএ একটা অংশ কাটলাম। এই যে কর্তনকৃত যে ডিএনএ অংশগুলো আছে, এই কর্তনকৃত ডিএনএ অংশগুলো দিয়ে আমি নতুন আরেকটা ডিএনএ বানাইলাম, এবং এই ডিএনএটা দিয়ে আমি যদি একটা নতুন হিউম্যান বিং জেনারেট করতে পারি, তাহলে ওই হিউম্যান বিং এর মধ্যে এই 3 জনের কোয়ালিটি পাওয়া যাবে। ধরে নাও তোমার এই ফ্রেন্ড লেখাপড়ায় খুব ভালো, এ খেলাধুলায় খুব ভালো, এ ফিজিক্যালি অনেক স্ট্রং। তার মানে কি, এই 3 জন মিলে আমরা যে ফোর্থ যে পার্সনটা তৈরি করার চেষ্টা করতেছি, এই পার্সনটার মধ্যে বাকি 3 জনের গুণাবলী পাওয়া যাবে। আর এসব নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে আমার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তো উদ্দীপক পড়ে তোমাকে আসলে খুব বুঝতে হবে যে আসলে উদ্দীপক আসলে কার কথা বলা হচ্ছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, না ন্যানো টেকনোলজির কথা বলা হচ্ছে। ওকে, সো ন্যানো টেকনোলজি, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে তুমি দুটা প্রক্রিয়া মনে রাখবা, টপ টু বটম, বটম টু টপ, এবং এগুলো হচ্ছে এর প্রয়োগ। সো এই প্রয়োগগুলো তোমাকে জানতে হবে, সুবিধা অসুবিধা প্রয়োগ। এরপর আসো রোবোটিক্স। সো রোবোটিক্স এর ব্যবহার আমরা নর্মালি জানি, তারপরে আমি বলে দিই যে শাখায় আমরা আসলে রোবটের যাবতীয় কথাবার্তা বলবো সেটাই হচ্ছে রোবোটিক্স। রোবট এবং রোবোটিক্স দুইটা আসলে কিন্তু ডিফারেন্ট জিনিস, হ্যাঁ দুইটার মধ্যে পার্থক্য মনে রাখবা। পরীক্ষার হলে যে কখনো আসে রোবট কাকে বলে এবং রোবোটিক্স কাকে বলে, দুইটার মধ্যে ডিফারেন্ট তোমাকে জানতে হবে। ওকে, এখানে একটা ওয়ার্ড কনফিউজ লাগতে পারে, সেটা হচ্ছে অ্যাকচুয়েটর।
অ্যাকচুয়েটর মিন কি মিন করে, নর্মালি আমাদের যে হিউম্যান বডিটা আছে এর উপর বেস করে যেহেতু আমাদের রোবটটা তৈরি করা হয় থাকে, তো আমাদের যে এই হাতে যে এই অংশটুকু দেখতে পাচ্ছ বা এই অংশটুকু দেখতে পাচ্ছ, এটাকে মেনলি পেশি বা অ্যাকচুয়েটর বলা হয়। ওকে, এরপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নেক্সট আগামীকাল পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়তে হবে এবং একটু ডিপে পড়তে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আসছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর মধ্যে আছে ডিপ লার্নিং। তোমরা অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, মেশিন লার্নিং কাকে বলে, ডিপ লার্নিং কাকে বলে, অবভিয়াসলি এটা পড়বা। সেই সাথে এই ফিগারটা নিয়ে একটু আইডিয়া রাখবা। দেখো, এটা হচ্ছে আমার ANN, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, লাস্ট এক্সামে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, সো এবার আসার পসিবিলিটি আছে। তো এখানে যেটা কি করা হয়, এটা যদি এই ফিগারটা দেখো বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এক্সামে বলা হয়, তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই ফিগারটা ড্র করা। তারপর খুব বেশি কমপ্লেক্স করবে না, প্রথমে বলবা ইনপুট লেয়ার, যেখানে কোনো ইনপুট দেওয়া হচ্ছে, মাঝখানে থাকবে হিডেন লেয়ার, হিডেন লেয়ার একটাও থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে, এবং এরপর তুমি পাবো হচ্ছে আউটপুট লেয়ার, এবং আউটপুট লেয়ার আমরা কি পাবো, আমরা আউটপুট পাবো। এটা তোমার ড্রয়িং কিভাবে করবা, ড্রয়িংটা করবে এভাবে, প্রথমে দুইটা ইনপুট, তারপর এটা হচ্ছে আমার হিডেন লেয়ার, দেন এটা হচ্ছে আমার আউটপুট। সো এখান থেকে যাচ্ছে আমার তিনটা লেয়ার, এখান থেকে যাচ্ছে আমার লেয়ার, ঠিক সেম ভাবে এখান থেকে আমার দুইটা লেয়ার, এখান থেকে আমার দুইটা লেয়ার, এখান থেকে আমার দুইটা লেয়ার। সো এটাকে আমরা বলবো ইনপুট লেয়ার, এটাকে আমরা বলবো হিডেন লেয়ার, আর এটাকে আমরা বলবো আউটপুট লেয়ার। সো ড্রয়িংটা মাথায় রাখবা। হ্যাঁ, কখনো যদি পরীক্ষায় পাও ANN বা নিউরাল নেটওয়ার্ক এক্সপ্লেইন করতে, তাহলে এই ফিগারটা ড্রয়িং করা আবশ্যক। ওকে, এরপর আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার টু থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের সংজ্ঞা জানতে হবে। ব্যান্ডউইথের সংজ্ঞা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়, ধরে নাও এটা একটা বিল্ডিং 1 আর এটা হচ্ছে আমার বিল্ডিং 2। বিল্ডিং 1 থেকে বিল্ডিং 2 তুমি কিছু ডাটা পাঠাবো, ধরে নাও 10 MB ডাটা পাঠাবো 1 সেকেন্ডে। বিল্ডিং 1 থেকে বিল্ডিং 2 তে 1 সেকেন্ডে 10 MB যাচ্ছে, একে আমরা বলবো ব্যান্ডউইথ। আমরা সংজ্ঞাটা কি লিখবো, নির্দিষ্ট সময়, সেটা 1 সেকেন্ড হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, বা 24 ঘন্টা হইতে পারে, যে কোনো সময় হতে পারে, সময়টা নির্দিষ্ট হবে। নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো ব্যান্ডউইথ। অথবা সহজ ভাষায় বলতে পারি ডেটা স্থানান্তরের হারকে, ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। তো এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, এরপর দেখো ডেটা ট্রান্সমিশন মেথড। নেক্সট এক্সামের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, এবং দুইটার মধ্যে পার্থক্য খুব ভালোভাবে জানতে হবে। সো একটা বলা হচ্ছে সিনক্রোনাস, সিনক্রোনাস, আর একটা বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুটো হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, মানে দুটো কাজ হচ্ছে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা। তো এখন দুটোর মধ্যে পার্থক্য দেখো, প্রথম পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট হয় সিঙ্গেল, কি বললাম, ডাটা ট্রান্সমিট হয় সিঙ্গেল। অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় যদি বলি আমি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তার মানে দেখো, তোমরা ক্লাসরুমে মনে করো 60 জন স্টুডেন্ট আছো, 60 জন স্টুডেন্টকে আমি যদি বলি তোমরা বিল্ডিং 1 থেকে বিল্ডিং 2 এ যাবা, 60 জন স্টুডেন্ট বিল্ডিং 1 থেকে বিল্ডিং 2 এ যাবা এবং একজন একজন করে যাবা। সো প্রথমে একজন যাবা, তারপরে আরেকজন যাবা, তারপরে আরেকজন যাবা। এই যে একজন একজন করে যাচ্ছে বা সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আচ্ছা, এখন যদি মিলে, এটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস, এটা হচ্ছে আমার সিনক্রোনাস। ওকে, সো অ্যাসিনক্রোনাসে সিঙ্গেল বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হচ্ছে, আর এখানে আমার ডাটা ট্রান্সমিট হচ্ছে গ্রুপ, বা যেটা আমার বইয়ের ভাষায় বলবো ব্লক বাই ব্লক। সো যে ট্রান্সমিশনের ডাটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয় তাকে সিনক্রোনাস বলা হয়, এবং যে ট্রান্সমিশন ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে টাইম ইন্টারভ্যাল।
ওকে, টাইম ইন্টারভেল কি মিন করে? সাপোজ ধরে নাও তুমি ডাটা ট্রান্সমিট করতেছো, তুমি মেসেঞ্জারে তোমার ফ্রেন্ডকে পাঠালে হাই, ঠিক 2 সেকেন্ড পরে তোমার ফ্রেন্ড তোমাকে রিপ্লাই দিল, পরবর্তী রিপ্লাই তুমি কয় সেকেন্ড পরে দিবা? অবভিয়াসলি টাইম লাগবে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড। আবার 10 সেকেন্ড পর রিপ্লাই পাওয়ার পরে সে তোমাকে 1 মিনিট পর রিপ্লাই দিল, আবার তুমি তাকে 2 মিনিট পর রিপ্লাই দিলা। এখন আমি বলি এই ট্রান্সমিশনে সময়ের বিরতি বা টাইম ইন্টারভেল এটা কি সেম? অবভিয়াসলি বলবো না, সময়ের পার্থক্য আমার কি না, সেম না। তার মানে যে টাটা ট্রান্সমিশনে মাঝখানে সময়ের বিরতি সমান থাকবে না, টাইম ইন্টারভেল সেম থাকবে না, তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর যেখানে টাইম পার্থক্য আমার সেম থাকবে তাকে বলা হচ্ছে সিনক্রোনাস। এখন যদি আমি বলি রিয়েল লাইফের ঘটনা, কিছু এক্সাম্পল যেটা আসলে সিনক্রোনাস মিন করে কিরকম, ধরে নাও 24 ঘন্টা, 24 ঘন্টা পরে আমার একটা ডেট পার হচ্ছে, অথবা আমি বলতে পারি 60 সেকেন্ড পরে 1 মিনিট হয়। তো দেখবো, কখনো দেখবে না 61 সেকেন্ড বা 59 সেকেন্ড পরে 1 মিনিট হয়েছে, সবসময় 60 সেকেন্ড পরে 1 মিনিট হবে, বা 60 মিনিট পরেই 1 ঘন্টা হবে। তার মানে কি, যেসব জায়গায় আমার সময় পাত্রটা সবসময় সেম থাকবে, আজকে আজকে যদি আমার হচ্ছে বৃহস্পতিবার, তো আজ থেকে ঠিক 7 দিন পরে বৃহস্পতিবার আসবে, ঠিক আছে? তো যে জায়গায় সময় পার্থক্য সেম থাকবে সেটাকে আমরা বলবো সিনক্রোনাস, যেখানে সময় পার্থক্য সেম থাকবে না সেখানে আমি বলবো অ্যাসিনক্রোনাস। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের যে অ্যাসিনক্রোনাস আছে এখানে স্টার্ট আর স্টপ বিট ব্যবহার করা হয়, আর এখানে ব্যবহার করা হয় হেডার আর টেলার। তো এই জন্য মনে রাখতে হবে কি পয়েন্টের জন্য, কারণ উদ্দীপকে বলে দিবে যে একটা ডাটা ট্রান্সমিশন সিস্টেম যেখানে আসলে স্টার্ট বিট বা স্টপ বিট নিয়ে কথা বলা হচ্ছে, এটা আসলে কোন ধরনের ট্রান্সমিশন সিস্টেম, তখন তোমাকে বলতে হবে এটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। আবার অনেক সময় বলা হবে হেডার এবং টেলার কোন ট্রান্সমিশন সিস্টেমের কথা বলা হয়, তখন তোমাকে বলতে হবে এটা আসলে আমার হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। আচ্ছা, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ম্যাথ। সো ম্যাথটা কিরকম হয়? ম্যাথটা বলা হচ্ছে যে 10 KB একটা ডাটা তুমি পাঠাবা, কিভাবে পাঠাবা? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে পাঠাবা, সিনক্রোনাস পদ্ধতিতে পাঠাবা। এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা ভালো এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো তোমার ফার্স্ট কাজ, স্টেপ 1 তোমার প্রথম কাজ হচ্ছে এই 10 KB আসলে বিটে কনভার্ট করা। তো 10 KB সাথে 1000 গুণ করলে কিলোবাইট বাইটে কনভার্ট হবে, এটার সাথে আরো 8 যদি গুণ করি তাহলে বড় হাতের বিটা ছোট হাতের বিতে কনভার্ট হয়ে যাবে, এবং টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কত? 80,000 বিট। তো এই অ্যামাউন্টটা মনে রাখবা, 80,000 বিট। ঠিক সেম ভাবে আমি যদি এখানে বলি স্টেপ 1 এর কথা, এখানেও যদি আমি 10 KB কথা বলি, এই 10 KB ডাটাকে আমি যদি বিটে কনভার্ট করি তো এখানে আমি পাবো 80,000 বিট। ঠিক আছে? তার মানে আমাকে যে বিটটা ট্রান্সমিট করতে বলা হবে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমার আসলে কিসে কনভার্ট করা, বিটে কনভার্ট করা। সো আমি দেখলাম 2 স্টেপের ক্ষেত্রেই আমার যে বিটটা আসতেছে সেটা হচ্ছে কত? 80,000 বিট। সো এই বিটটা মনে রাখবা। ওকে, এরপর আসো স্টেপ 2। এখানেও স্টেপ 2, এখানেও স্টেপ 2। আচ্ছা, এখন এর আগে আমি বলছিলাম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে যখন ডাটা ট্রান্সমিট করা হয় তখন ডাটা আসলে একবারে 8 বিটের বেশি পাঠানো যায় না। তার মানে একটু আগে আমি যে 80,000 বিটের কথা বললাম, 10 KB মানে কত? 80,000 বিট। এই যে আমি 80,000 বিট পাঠাবো, এই 80,000 বিট আমি একবারে পাঠাতে পারবো না। এটা ধরে নাও বিল্ডিং 1, এই তোমার বিল্ডিং 2, এই 10 KB অথবা 80,000 বিট আমি বিল্ডিং 1 থেকে বিল্ডিং 2 এ পাঠাবো। এবং প্রবলেম কি, আমি একবারে পাঠাতে পারবো না। কয়টা করে পাঠাতে পারবো? 8টা করে পাঠাতে পারবো। তাহলে এই 80,000 থেকে প্রথম 8টা বিট নিব, বিল্ডিং 1 থেকে আমি বিল্ডিং 2 এ পাঠাবো। এখন প্রবলেম হচ্ছে যে 80,000 থেকে 8টা বিট পাঠাইলাম, 80,000 থেকে পরে আবার 8টা বিট পাঠাইলাম, 80,000 থেকে আবার পরে 8টা বিট পাঠাইলাম। এইভাবে 8টা বিট পাঠাইতে পাঠাইতে আমার প্রবলেম হবে এটা যে ওই পাশে যে বিল্ডিং 2 তে ডাটা রিসিভ করতেছে ও বুঝবে না যে কোন 8টা বিটটা আসলে আগে আসছে, কোন 8টা বিট আসলে পরে আসছে, এই 8টা বিটের শুরু কোথায় আর শেষ কোথায়। তখন যেটা করতে হয়, এই বিটের প্রথমে একটা এক্সট্রা বিট বসাইতে হয়, এর শেষে 2টা স্টপ বিট বসাইতে হয়। তো এটা আমরা বলি স্টার্ট বিট, আর এটা বলি আমরা স্টপ বিট। তাহলে এখন বলো তো, এই যে 8টা বিট পাঠাচ্ছে এর সাথে এক্সট্রা বিট কয়টা লাগে? 8 বিটের সাথে এক্সট্রা বিট লাগে হচ্ছে
3 বিট। এন্ড তাহলে কোশ্চেন হচ্ছে আমার এই যে ৮০,০০০ বিট আছে, এই ৮০,০০০ বিটে আমার এক্সট্রা বিট লাগবে কতগুলা? ঐকিক নিয়ম 3/8, আর ৮০,০০০-এ লাগবে, এই ক্যালকুলেশন তোমরা নিজে নিজে করবা। আমি বলে দিচ্ছি অ্যামাউন্টটা কত আসবে, ৩০,০০০। তার মানে কি হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে ৮০,০০০ বিট পাঠানো। এখন ৮০,০০০ বিট পাঠাতে গেলে আবার এক্সট্রা বিট পাঠাতে হচ্ছে ৩০,০০০। এটা একটা প্রবলেম, তুমি এক্সট্রা ৩০,০০০ বিট ছাড়া পাঠাতে পারবা না। উদাহরণটা কিভাবে বলা যায়, সাপোজ ধরে নাও এখানে এই ডিজিটাল বোর্ডটা আছে, এই বোর্ডটা আমি এখান থেকে পাশের বিল্ডিং এ নিয়ে যাবো। সো এটার জন্য আমাকে কি করতে হবে, একটা মিনি ট্রাক ভাড়া করতে হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বোর্ডটা ওখানে পাঠানো, ট্রাক পাঠানো না। কিন্তু আমি যদি বোর্ড পাঠাতে চাই, অবশ্যই আমাকে ট্রাক পাঠাতে হবে। ঠিক সেম ভাবে আমার উদ্দেশ্য হচ্ছে ৮০,০০০ বিট পাঠানো, আমি চাচ্ছিলাম না আমার ৩০,০০০ বিট যাক। বাট প্রবলেম হচ্ছে যে এই ৮০,০০০ বিট পাঠাতে গেলে অবশ্যই তোমার 30,০০০ বিট পাঠাতেই হবে। মাথায় রাখবা, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ৮০,০০০ বিট পাঠাবো, এর সাথে আমাকে এক্সট্রা পাঠাতে হচ্ছে কত, 30,০০০ বিট। এখন এখানে আসো, সিনক্রোনাস কি বলে, সিনক্রোনাসে যেমন এখানে ৮০,০০০-এ ৮টা করে বিট পাঠানো যায়, ঠিক সেম ভাবে এখানে পাঠানো যায় ৮০ বাইট, মানে ব্লক আকারে পাঠানো যায়। এখন এখানে যেমন স্টার্ট আর স্টপ বিটের ব্যবহার আছে, ঠিক সেম ভাবে এখানে ব্যবহার করা হচ্ছে হেডার আর টেলার, এবং এখানে এক্সট্রা 2 বাইট ব্যবহার করা হয়, এখানেও এক্সট্রা 2 বাইট ব্যবহার করা হয়। এখন এই পাশে ম্যাথ আমি অলরেডি বিটে ক্যালকুলেশন করছি, তো ওই পাশেটা আমি বাইটে রাখতে পারবো না, ওগুলো আমাকে বিটে কনভার্ট করতে হবে। সো এর সাথে 8 গুণ করলে, এই ৮০-র সাথেও 8 গুণ, এই 2 এর সাথেও 8 গুণ, সো এখানে আসবে 16 বিট, এখানে আসবে 640 বিট, এখানে আসবে 16 বিট। তাহলে আমি কি বলবো, এখানে যেমন 8 বিটে এক্সট্রা আমার 3 বিট লাগতেছিল, ঠিক সেম ভাবে এখানে আমার 640 বিটে এক্সট্রা কত লাগবে বলো, 16 বিট লাগবে। 32 বিট যোগ করতে হবে। তাহলে একে কত লাগবে, 32/640, আর ঠিক সেম ৮০,০০০ বিট। কারণ আমার উদ্দেশ্য কি, এই ৮০,০০০ বা 10 কিলোবাইট বিটটাই পাঠানো। সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, ৩২/৮০,০০০ বিট 640, এটা ক্যালকুলেশন করলে তোমরা আসবে ৪,০০০ বিট। তো এই অ্যামাউন্টটা মনে রাখবা। তো আমরা কি কি ক্যালকুলেশন করলাম বলো, আমরা ক্যালকুলেশন করলাম ৮০,০০০ বিটে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে এক্সট্রা বিট লাগে ৩০,০০০, সিনক্রোনাস পদ্ধতিতে আমার ৮০,০০০ বিটে এক্সট্রা লাগে ৪,০০০। সো এই অ্যামাউন্টটা মনে রাখবো। ওকে, এরপর দেখো আমাদের লাস্ট স্টেপ, স্টেপ 3। এখানে হচ্ছে স্টেপ 3। বলো, এখানে ৮০,০০০ বিট যখন ছিল, যেটা আমি পাঠাতে চাচ্ছিলাম, এখানেও সেম কত ছিল, ৮০,০০০ বিট ছিল যেটা আমি পাঠাবো। এখানে এক্সট্রা লাগতেছিল ৮০,০০০-এ ৩০,০০০ বিট, আর এখানে আমার এক্সট্রা লাগতেছিল ৮০,০০০-এ ৪,০০০ বিট। এখন ফাইনাল ফর্মুলা, ইটা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%। এখন আমি ইনপুট কোনটাকে বলবো, আমি ইনপুট বলবো যে ৮০,০০০ বিট আমি পাঠাতে চাচ্ছি, পাঠাইলাম ৮০,০০০ বিট। আউটপুট কোনটাকে বলবো, সেম ৮০,০০০ বিট। পার্থক্য কোথায়, ইনপুটে আমি ৮০,০০০ বিট পাঠাচ্ছি এবং এক্সট্রা ৩০,০০০ বিট পাঠানো লাগছে আমাকে, ইন্টু 100%। ঠিক সেম ভাবে এখানেও আসো, সেম ফর্মুলা, এটা আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। সেম ডাটা, আমি ৮০,০০০ ডাটাই পাঠাবো, ৮০,০০০, এখানেও ৮০,০০০,
এখানে এক্সটা হচ্ছে 4000 বিট। ওকে, সো এটা যে ক্যালকুলেশন করো, সো আমরা এটার জন্য পাবো হচ্ছে 72.72%, মানটা কম আসতেছে। এটার জন্য আসবা 95.23%, মানটা বেশি আসছে। সো মনে রাখবা, যেটার মান বেশি আসবে, ইফিসিয়েন্সি বলি এটা আমরা, দক্ষতা, যেটার মান বেশি আসবে এটা হচ্ছে আমাদের ভালো। সো এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে? ডিসপ্লে কাজ করে না, কাজ করতেছে, হাতে কাজ করতেছে না। ওকে, ওকে, সো আমাদের এই পার্টটা খুব ভালো করে পড়বা, কারণ এই পার্টটা খুব পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আসো মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। সিমপ্লেক্স তোমরা অলরেডি জানো যে একমুখী ডাটা প্রোগ্রামার সিমপ্লেক্স বলবো। হাফ ডুপ্লেক্স বলবো আমরা ওয়াকি টকি, যেটা আসলে দুই মুখে সম্ভব বাট একই সময়ে না। হ্যাঁ, আমি যখন একজন এ যখন ডাটা পাঠাবে বি কে, শুধু ডাটা পাঠাবে, বি যখন ডাটা পাঠাবো এ কে, শুধু ডাটা রিসিভ করবে। আর ফুল ডুপ্লেক্স আমাদের মোবাইল ফোন, যেটা আমরা কি একই সময়ে ডাটা পাঠাতে পারবো এবং রিসিভও করতে পারবো। এরপর আসো কেবল। এই তিনটা কেবলের মধ্যে একটা কেবল পরীক্ষার হলে তুমি অবভিয়াসলি পাবা, কোএক্সিয়াল কেবল, টেস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল। এবং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার। এখন আমি বলি অপটিক্যাল ফাইবার তুমি দেখছো কোথায় কোথায়। ধরে নাও এটা হচ্ছে আমাদের রাস্তার পাশে যে পোলটা থাকে না, সেই পোল। দেখবা তোমাদের বাসায় পোল থেকে একটা তার গেছে, তার যাই যুক্ত হয়েছে একটা ব্ল্যাক বক্স, ঠিক আছে? ব্ল্যাক বক্স থেকে একটা তার দেখবা হোয়াইট বক্সে গেছে, এবং হোয়াইট বক্স থেকে একটা তার দেখবা রাউটারে গেছে। তাহলে সিনারিটি দেখো, আমার পোল আছে, পোল থেকে একটা তার গেল ব্ল্যাক বক্সে, ব্ল্যাক বক্স থেকে গেল হোয়াইট বক্স, হোয়াইট বক্স থেকে গেল রাউটার। এই যে হোয়াইট বক্স আছে এটার নাম হচ্ছে অনু। এবং আরেকটা জিনিস দেখবা, তোমাদের বাসায় যে ডিশ লাইন আছে, ডিশ লাইন যেটা তোমাদের টিভিতে যে কেবলটা গেছে, ধরেন এটা তোমার টিভি। ওকে, এখন দেখো পোল থেকে যে তারটা আসে এই তারটা বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার। পোল থেকে যে তারটা তোমার টিভি ডিশ লাইনে গেছে সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। এবং অনু থেকে যে তারটা গেছে রাউটারে, এটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল। সো প্রথমে বলি টুইস্টেড পেয়ার কেবলের কথা। তো টুইস্টেড পেয়ার কেবলে যেটা হয়, টুইস্টেড পেয়ার কেবলে থাকে 8টা তার, তার মধ্যে 4টা তার হচ্ছে সাদা, এবং এই 4টা সাদা তারের সাথে বাকি আরো 4টা ডিফারেন্ট রঙের কার প্যাঁচানো থাকে। এবং এই প্যাঁচানো থাকার কারণে এটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে টুইস্টেড পেয়ার কেবলে তারগুলোকে প্যাঁচানো কেন হয়? হ্যাঁ, যখন তুমি দেখবা যে নর্মালি যখন দুইটা তার থাকে, এই তার দিয়ে যখন ডাটা ট্রান্সফার হয় তখন এখানে একটা ফিল্ড তৈরি হয়। ঠিক সেম ভাবে এই তারের জন্য কি এখানে একটা ফিল্ড তৈরি হয়। তো ফিল্ড তৈরি হওয়ার কারণে ডাটার মধ্যে নয়েজ তৈরি হয়। যখন এই তারগুলোকে নর্মালি পেঁচানো হয়, হ্যাঁ, এই তারগুলো যখন পেঁচানো হয় তখন ওই নয়েজ গুলো থাকে না, এটা হলো নিউট্রাল হয়ে যায়। এই জন্য টুইস্টেড পেয়ার কেবলে তারগুলো কি হয়, পেঁচানো হয়। তুমি এখান থেকে যেটা পড়বা, টুইস্টেড পেয়ার কেবলটা পড়তে হবে, টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ পড়তে হবে, এর সুবিধা পড়তে হবে, অসুবিধা, ব্যবহার। ঠিক সেম ভাবে কোএক্সিয়াল কেবল সংজ্ঞা কি লিখবো, আমরা লিখবো যে কেবল টিভি বা ডিশ লাইনে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবল, পেয়ার কেবল। কোএক্সিয়াল কেবলে যেটা হচ্ছে সেম, সুন্দর করে আমাকে সংজ্ঞা পড়িয়ে দিবা, প্রকারভেদ, এর সুবিধা, এর অসুবিধা। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমাদের যে অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবারের জন্য সেম জিনিসগুলো, সংজ্ঞা, প্রকারভেদ, সুবিধা, অসুবিধা। এবং অপটিক্যাল ফাইবারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অপটিক্যাল ফাইবার কাজ করে কিভাবে। অপটিক্যাল ফাইবারের যে কার্যপদ্ধতির কথা বলা হয় তখন অবভিয়াসলি ওখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলতে হবে। এখন কথা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি জিনিস? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, ধরে নাও
ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। এই একটা আলোর জন্য যদি আমি প্রতিসরিত রশ্মি এটা পাই, কোনটাকে যদি একটু বড় করা হয় তো প্রতিসরিত রশ্মি এটা পাওয়া যাবে, আর একটু যদি বড় করা হয় তাহলে প্রতিসরিত রশ্মি এটা পাওয়া যাবে। দেখা যাবে এখানে আসলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরে নাও প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে 30, পরের অ্যাঙ্গেলটা হচ্ছে 40, তারপরে অ্যাঙ্গেলটা হচ্ছে 50। সো 50 ডিগ্রির জন্য এদিকে প্রতিসরিত যে রশ্মিটা আছে এটা তুমি পাইছো কত, 90 ডিগ্রি, অথবা এটা আমরা বলি বিভেদ তল। বিভেদ তল। তাহলে এই দেখো এখন আমাকে বলবা এই যে প্রতিসরিত যে রশ্মিটা বের হয়ে যাচ্ছে 90 ডিগ্রিতে অথবা বিভেদ তলে, এটা কোন কোণের জন্য, 30 ডিগ্রি, 40 ডিগ্রি না 50 ডিগ্রি? অবভিয়াসলি 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। সংকট অথবা ক্রান্তিকোণ। তো বোঝা গেছে সংকট কোণ বা ক্রান্তিকোণ কি জিনিস। ওকে, এখন এখন আমার সিনারি ওইটাও না। আমার সিনারি হচ্ছে এখন যদি আমি বলি যেহেতু 50 ডিগ্রির জন্য আমি 90 ডিগ্রি এই পাশে পাচ্ছি, এখন যদি এদিকে 50 ডিগ্রি থেকে বেশি বাড়াই, ধরে নাও এটা আমি করে দিলাম 55, তাহলে এটা কি আর প্রতিসরিত এভাবে থাকবে, চলে আসবে নিচের দিকে। এই পাশে গেলে এটা আমরা বলি প্রতিসরণ বা প্রতিসরিত, আর এই পাশে আসলে এটাকে বলা কি, প্রতিফলন। তাহলে আমরা এখানে কিভাবে বলবো, আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় এবং ক্রান্তিকোণের থেকে বড় কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি, মানে যে রশ্মিটা প্রতিসরিত হওয়ার কথা ছিল সেটা আসলে প্রতিসরিত হয় না, এবং যে ঘন মাধ্যম ছিল বা প্রথম মাধ্যম ছিল প্রথম মাধ্যমেই ব্যাক করে প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং পরীক্ষার হলে অপটিক্যাল ফাইবার নিয়ে তুমি অ্যান্সার করলে অবভিয়াসলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা অবভিয়াসলি তোমাকে লিখতে হবেই। কি জন্য লিখতে হবে, কারণ এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে অপটিক্যাল ফাইবার ডাটা ট্রান্সমিট করে। কিভাবে, অপটিক্যাল ফাইবারের যে গঠনের কথা বলি আমি, তো দেখবা গঠনটা কিছু কিরকম, যেখানে এই অংশটাকে বলা হচ্ছে কোর, এটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং, আর এই অংশটাকে বলা হচ্ছে জ্যাকেট। যখন ডাটা আসে বা লাইট আসে এই বরাবর, তো এখানে বাড়ি খেয়ে এদিকে যাওয়ার কথা ছিল, বাট এটা আসলে যাইতে পারে না, এটা এই বরাবর যাইতে পারবে না। তো তখন কি হয়, ডাটাটা এই মাধ্যমেই ব্যাক করে চলে আসে, এবং এইভাবে যাওয়া আসার মধ্যে যে ডাটা ট্রান্সমিট হয় এইখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। সো যার কারণে আমরা বলবো যে অপটিক্যাল ফাইবার ডাটা ট্রান্সমিটের সময় কি ঘটে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ওকে, সো পরবর্তী টপিকে চলে যাই আমরা, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এখানে যে চারটুকু দেওয়া আছে তোমার জাস্ট এতটুকুই পড়ে যাবা, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স। সবসময় একটা জিনিস মনে রাখবা, পরীক্ষায় তোমরা খুব ভুল করো, সেটা হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স। ওয়াইফাই এর জন্য ভ্যালুটা হচ্ছে 11, দুইটা আই আছে, দুইটা আই মাইবে না, দুইটা 1। ব্লুটুথটা ছোট যার কারণে 802.15, আর এটা হচ্ছে 802.16। তো এই ভ্যালুগুলো মনে রাখবা। তো এই জিনিসগুলো পড়তে হবে, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য পড়বা, কম্পিউটার নেটওয়ার্ক পড়তে হবে, মালিকানা অনুসারে, নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, প্রাইভেট, পাবলিক, সেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজড। এটা একটু আমি বলে দিই, সেন্ট্রালাইজ মানে হচ্ছে যে এমন একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে আসলে একটা সেন্টার থাকে এবং সেন্টার থেকে যাবতীয় কাজগুলো করা হয়, এটা হচ্ছে সেন্ট্রালাইজড, যার কোনো ভাগ নাই। ডিসেন্ট্রালাইজ কি হচ্ছে, যে ডিভাইড করা থাকে, যেমন ব্যাংক, আমাদের অগ্রণী ব্যাংক, তুমি ধরে নাও ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো একটা ঢাকাতে, এবং তুমি অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট যে ঢাকাতে খুলছো, তুমি রাজশাহীতে গেলা, রাজশাহী যাওয়ার পর ওখানে তুমি টাকা তুলতে গেছো ওই ব্যাংকে, এবং তোমাকে টাকা দেবে, এবং ওখানে তোমার ডাটা আছে, বা তুমি রাজশাহীতে অ্যাকাউন্ট খুলছো, সেই ডাটাটা তোমার কোথায় আসছে, ঢাকাতে চলে আসতেছে। এই যে জিনিসপত্রগুলো আসলে ভাগ করে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড বা ভাগ করে দেওয়া। আচ্ছা, এরপরে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই নামগুলো মনে রাখতে হবে,
ল্যান, ম্যান, ওয়ান এবং প্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন। লোকাল এরিয়া নেটওয়ার্ক আসলে মিন করতে সাপোজ ধরো এই বিল্ডিংটা, এই বিল্ডিং এ আমি রাউটার দিয়ে যে ওয়াইফাই ক্রিয়েট করি বা নেটওয়ার্ক স্থাপন করি, এটা আমি বলবো ল্যান। আমি যদি বলি এই যে এরিয়াটা আছে ফার্মগেট এরিয়া বা তেজগাঁ এরিয়াটা, এখানে যদি নেটওয়ার্ক স্থাপন করি সেটা আমি বলবো ম্যান। এবং আমি যদি বলি গোটা বিশ্বে আমি নেটওয়ার্ক স্থাপন করতে চাচ্ছি, যার উদাহরণ হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে ওয়ান। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, শুধুমাত্র আমরা একটা রুমের মধ্যে যে আমাকে নেটওয়ার্ক ক্রিয়েট করতে হয় সেটা আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবং ল্যান থেকে আমরা পড়বো ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এবং এই দুটো কম্বিনেশন হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। ওকে, এরপর দেখো কয়েকটা ডিভাইসের নাম বলছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাব, সুইচ, রাউটার আর গেটওয়ে। তো এই জিনিসগুলো আমি একটু দেখে নিই। ধরে নাও এখানে একটা যন্ত্র আছে, যন্ত্রের নামটা আমি এখন বলতেছি না। এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট। এই পোর্টে এ আছে, এই পোর্টে বি আছে, এই পোর্টে সি আছে, এই পোর্টে ডি, এই পোর্টে ই, এই পোর্টে এফ। ধরে নাও এ চাচ্ছে ডাটা পাঠাইতে হচ্ছে এফ কে। এ কাকে ডাটা পাঠাবে? এ এফ কে ডাটা পাঠাবে। এই যে এ এফ কে ডাটা পাঠাবে এই যন্ত্রের মাধ্যমে, প্রবলেম হচ্ছে কি এই যন্ত্র যায় না আসলে ডাটাটা কাকে পাঠাইতে হবে। ও কি করে? সবাইকে ডাটা পাঠায়, বি কে ডাটা পাঠায়, বি কে ডাটা পাঠায়, সি কে ডাটা পাঠায়, ডি কে ডাটা পাঠায়, ই কে ডাটা পাঠায় এবং এফ কেও ডাটা পাঠায়। তবে প্রবলেম না, আমি একজনকে ডাটা পাঠাচ্ছি, মানে আমার একটা 6 জনের গ্রুপ আছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে, আমি একজনকে একটা টেক্সট পাঠাইলাম, ওই মেসেজটা সবার কাছে চলে যাচ্ছে। তো এই যে যন্ত্রটা যে আসলে এই কাজটা করতেছে, এটাকে বলা হচ্ছে হাব। তার মানে কি হাবের আসলে সক্ষমতা নাই ডাটা আসলে অ্যাকচুয়ালি কাকে পাঠাবো। তো ও কি করে, ওই যন্ত্রের মধ্যে যতগুলো ডিভাইস থাকে শুধু সবাইকে ডাটা পাঠায়। এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা বা এই সমস্যাটার সমাধান হচ্ছে কি সুইচ। সুইচ কি করে? সুইচ জানে যদি এ বলে ডাটা শুধুমাত্র এফ কে পাঠাইতে হবে, সো ডাটা শুধুমাত্র এফ কে পাঠাবে। তো এটা খুবই একটা পার্থক্য মনে রাখবা হাব আর সুইচের মধ্যে। হাব আর সুইচের মধ্যে পার্থক্য হচ্ছে যে হাব অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে বলতে পারে না ডাটা কাকে পাঠাইতে হবে, সে সকলকে ডাটা পাঠাই দেয়, সকল। সুইচ অ্যাকচুয়ালি যাকে জানে কাকে ডাটা পাঠাইতে হবে, সো সে নির্দিষ্ট একটা পার্সনকে ডাটা পাঠায়। তো এই কথাটা মনে রাখবা। এরপর আসো হাব আর সুইচ তো হলো, এখন আমরা বলবো হচ্ছে রাউটার আর গেটওয়ে নিয়ে কথাবার্তা। একটা ডিভাইস হচ্ছে রাউটার, একটা ডিভাইস হচ্ছে গেটওয়ে। দুইটা ওয়ার্ড মনে রাখবো, একই প্রোটোকল ভুক্ত, ভিন্ন প্রোটোকল ভুক্ত। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে কিছু নিয়ম কানুন। ধরে নাও এখানে এক সেট মানুষ আছে, এখানে আরেক সেট মানুষ আছে, বা একটা গ্রুপ আছে। ধরে নাও এটা হচ্ছে এ কলেজ, আর এটা হচ্ছে এ কলেজের বিল্ডিং 1, এ কলেজের বিল্ডিং 2। আচ্ছা, এখন এ কলেজের কিছু স্টুডেন্ট যদি বি কলেজের স্টুডেন্টের সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, এবং আমি বলবো এটা কি একই প্রোটোকলভুক্ত। একই প্রোটোকলভুক্ত মানে কি, এরা যেসব রুলস রেগুলেশন মেনে চলে এবং এরা যেসব রুলস রেগুলেশন মেনে চলে, দুইটা হচ্ছে সেম রেগুলেশন। তাহলে একই প্রোটোকলভুক্তর মধ্যে যে ডাটা ট্রান্সমিট করতে হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে রাউটার। এখন যদি তোমাকে ডাটা ভিন্ন প্রোটোকলভুক্ত মধ্যে স্থাপন করতে হয়, সাপোজ ধরে নাও তোমার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং আদমজি কলেজের আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আছে, ধরে নাও আদমজি স্টুডেন্টের সাথে আদমজি কলেজের স্টুডেন্ট কলেজের সাথে আদমজি কলেজের স্কুলের লিঙ্ক করব। তার মানে বলতে পারি তারা যেসব রুলস রেগুলেশন মেনে চলে বা তাদের কলেজে যেসব প্রোটোকল আছে, যেমন হ্যাঁ ড্রেস পড়তে হবে, সকাল 8টায় কলেজে যেতে হবে, চুল ছোট রাখতে হবে, তারা কি সেম প্রোটোকল বা সেম নিয়ম মানে চলে। তো ওরা যদি পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন করতে চায় বা ডাটা ট্রান্সমিট করতে চায়, তাহলে এখানে কি করবো? রাউটার ব্যবহার করব। ভিন্ন প্রোটোকলে কি হবে? ধরে নাও আদমজি ক্যান্টনমেন্টের কলেজের সাথে রেসিডেন্সিয়াল কলেজের স্টুডেন্ট আমি লিঙ্ক করাবো বা তাদের মধ্যে ডাটা ট্রান্সমিট করাবো। তো দুটো আসলে ডিফারেন্ট কলেজ এবং তাদের প্রোটোকল সম্পূর্ণ আলাদা। যদি প্রোটোকল সম্পূর্ণ আলাদা হয়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ডাটা ট্রান্সমিট করতে হবে গেটওয়ের মাধ্যমে। তো সেম প্রোটোকল ভুক্ত হলে, একই প্রোটোকল ভুক্ত হলে রাউটার, আর ডিফারেন্ট প্রোটোকল ভুক্ত হলে গেটওয়ে। তো এই জিনিসটা মাথায় রাখবা।
ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপোলজি। এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন তুমি মাস্ট বি পাবাই। সো টপোলজিগুলোর নামগুলো দেখে নাও: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজি। তো এই টপোলজি নিয়ে কথা বলি। প্রথমে দেখো হচ্ছে স্টার। স্টার টপোলজিতে কি থাকে? একটা সেন্ট্রালি হাব থাকে অথবা সুইচ থাকে, এর সাথে বাকি কম্পিউটারগুলো যুক্ত থাকে। এবং এটা তোমাকে কি লিখতে হবে? যে টপোলজি পড়ো, টপোলজি। পরীক্ষার হলে যদি এখান থেকে অ্যান্সার করো, প্রথমে যেটা করবা, যে টপোলজি পড়বা বা যে টপোলজি অ্যান্সার করবা তার সংজ্ঞা লিখবা, ওর চিত্র দিবা, ওর সুবিধা লিখবা, ওর অসুবিধা লিখবা। প্রত্যেকটার জন্য মেটার সেম জিনিস। সো আমি যদি স্টার টপোলজির কথা বলি, আমি কি বলবো? যে টপোলজি একটা সেন্টার হাব থাকে এবং এর সাথে বাকি কম্পিউটার, এগুলো সব কম্পিউটার যুক্ত থাকে, তাহলে এই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে স্টার টপোলজি। আমি যদি চাই, এখন সুবিধার কথা যদি বলি, আমি চাইলে সহজেই একটা কম্পিউটার যোগ করতে পারি, সিস্টেমে কোনো সমস্যা নাই। আমি চাইলে একটা কম্পিউটার কি করতে পারি? বাদ দিতে পারি, কোনো সমস্যা নাই। অসুবিধা যদি আমি বলি, কি বলবো? যে আমার পুরো সেন্টার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি পুরো সিস্টেমটা আমার নষ্ট হয়ে যাবে। এরপর দেখো বাস টপোলজি। বাস টপোলজি কি হয়? বাস টপোলজি একটা লম্বা কেবল থাকে, এই কেবলকে বলা হয় ব্যাকবোন বা মেরুদণ্ড। এবং এটার উপর বেস করে পুরো ডিভাইসটা তৈরি করা। তো আমরা কি বলবো? একটা মেইন কেবল থাকবে, এর সাথে যে বাকি কম্পিউটারগুলো সংযোজিত করা থাকে, এভাবে যে নেটওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে বাস টপোলজি। এটা আমার হয়ে গেল সংজ্ঞা। সেকেন্ড আমি দিয়ে দেবো চিত্র। থার্ড নাম্বারে আমি বলবো সুবিধা কি? সহজেই নতুন কম্পিউটার যোগ করা যায়। বলতে পারি কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, এই কম্পিউটার বাদ। অসুবিধা কি বলতে পারি? আমার মূল কেবলটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটাই আমার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার রাস্তায় একটা, এ যদি আমাকে বিকে ডাটা পাঠায়, সি যদি ডিকে ডাটা পাঠায়, ই যদি ডিকে ডাটা পাঠায়, তো সব ডাটা আসলে একটা কেবলের মধ্য দিয়েই যাবে। হ্যাঁ, তো এখানে ট্রাফিক জ্যাম বেশি লাগবে, ট্রাফিক জ্যাম বেশি লাগবে। তো এইভাবে তোমার সুবিধা অসুবিধা সবগুলো পড়বা, এবং এগুলো সবগুলো টপোলজির জন্যই পড়তে হবে। এরপরে দেখে নাও ট্রি টপোলজি। সো ট্রি টপোলজি আমি কি বলবো? যে টপোলজিতে স্ট্রাকচারটা অনেকটা গাছের মতো বা ট্রির মতো হবে, সেই টপোলজি আমরা বলবো আসলে ট্রি টপোলজি। আর মাথায় রাখবা, এই ট্রি টপোলজিটা নর্মালি বড় বড় স্কুল, কলেজ, প্রতিষ্ঠান বা অফিসে, তো উদ্দীপকে যদি বলা হয় যে অফিসে কোন টপোলজি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কি লিখবো? ট্রি টপোলজি লিখবো। সো ট্রি টপোলজির সুবিধা কি? সহজেই কম্পিউটার যোগ করা যায়। একটা কম্পিউটার নষ্ট হলে সহজ কি কম্পিউটারটা কি করতে পারি? আমি বাদ করে দিতে পারি। সমস্যা কি? সমস্যা যে আমার সেন্টার কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার কি পুরো সিস্টেমটা কি হয়? ভাগ হয়ে যায়। সো এটা হচ্ছে অসুবিধা। এরপর আসে মেশ টপোলজি। মেশ টপোলজির একটা মেইন শর্ত বা সংজ্ঞা হচ্ছে এটা: প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে। সো যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, সেই টপোলজি আমরা বলবো মেশ টপোলজি। এখন মেশ টপোলজির একটা কোশ্চেন হয় এটা, যে এখানে কম্পিউটার সংখ্যা কয়টা? এন হচ্ছে 4টা। যদি কম্পিউটার সংখ্যা এন যদি আমার 4টা হয়, তাহলে মোট তারের সংখ্যা কয়টা? সো ফর্মুলা হচ্ছে তারের সংখ্যা n into n minus 1 divided by 2. So 4, 4 minus 1, 2 কাটাকাটি করলে 6। সেখানে তুমি দেখবা 4টা তার লাগতেছে। ঠিক সেম ভাবে n এর মান 5 হোক, n এর মান 50 হোক, কতগুলো তার লাগে তুমি বের করতে পারবা। বাট পরীক্ষার হলে কোশ্চেন এত সহজ হবে তাও না, কোশ্চেন উল্টাও হইতে পারে। কোশ্চেন কি হইতে পারে? কোশ্চেন হইতে পারে এটা, যে তারের সংখ্যা যদি 50টা হয়, তারের সংখ্যা যদি 50টা হয়, বা ধরে নাও 10টা হলো, তারের সংখ্যা কয়টা? 10টা। তাহলে কম্পিউটার লাগবে কয়টা? সো ফর্মুলা বসাবা n into n minus 1 divided by 2, যেহেতু তার সঙ্গে 10 বলে দেওয়া আছে। বাকি ক্যালকুলেশন টুকু করে n এর মানটা বের করবা, এবং n এর মান তুমি পাবো এখানে 5। আমি বলতে পারবা 5টা কম্পিউটার লাগবে।
ওকে, সো এর মাধ্যমে আমার চ্যাপ্টার 2টা শেষ। চ্যাপ্টার 2 এর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওইটাও একটু পড়তে হবে, সঙ্গে পড়বা ক্লাউড কম্পিউটিং কাকে বলে, এর নামগুলো পড়তে হবে। রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ গো। এটা অনেকটা তুমি জিপিতে এমবি কেনার মতো। সাপোজ ধরে নাও জিবির কাছে যাচ্ছে 500 এমবি, ওর কাছে রিসোর্স থাকতে হবে। হ্যাঁ, রিসোর্স থাকলেও তোমাকে দিতে পারবে। অন ডিমান্ড, আমার এখনই চাই, আমার এখনই লাগবে, তোমাকে এখনই দিতে হবে। পে অ্যাজ ইউ গো, তার মানে হচ্ছে তুমি যতটুকু ইউজ করবে ততটুকুর জন্য পে করবা। এরপর ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম, সফটওয়্যার, ক্লাউডের মডেল। এখন এটা তুমি কিভাবে লিখবা? ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে ফাউন্ডেশন। সাপোজ তুমি একটা বিল্ডিং করবা, একটা বিল্ডিং এর জন্য মেনলি যেটা ফাউন্ডেশন লাগে, সেই ফাউন্ডেশন আমরা বলছি ইনফ্রাস্ট্রাকচার। এর উপর যে বিল্ডিংটা করতেছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম। আর এর উপর যে ডিজাইনটা করতেছে এটা হচ্ছে সফটওয়্যার। তার মানে আমাদের দেখো, আমাদের প্ল্যাটফর্ম কি কি আছে। প্ল্যাটফর্ম আছে অ্যান্ড্রয়েড, আর এটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েডটা তুমি ধরে নাও, বা লিনাক্স নিতে পারো, বা অ্যাপেল নিতে পারো। তো তুমি বলবা যে আমাকে ইনফ্রাস্ট্রাকচারে তুমি যখন এক্সপ্লেন করবা, তখন তুমি বলবা যে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, আমার কাছে প্ল্যাটফর্ম নাই, আমার কাছে সফটওয়্যার নাই। আমি কি করব, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি প্ল্যাটফর্ম আর সফটওয়্যার কি করব, ভাড়া করব। 2 নম্বর যখন এক্সপ্লেন করবা, তুমি বলবা আমার কাছে প্ল্যাটফর্ম আছে, আমি অপারেটিং সিস্টেম তৈরি করছি একটা, আমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে আর সফটওয়্যার লাগবে, সো আমি এর ভাড়া করবো। আবার তুমি এটা বলতে পারো আমার কাছে একটা সফটওয়্যার আছে, আমি একটা সফটওয়্যার বানিয়েছি অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে, আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম নাই, এটা আমি কি করবো, ক্লাউড কম্পিউটারে ভাড়া করবো। এইভাবে ইজি ভাবে এক্সপ্লেন গুলো করবো। ওকে, এরপর আসা চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে যে কোশ্চেনটা আসবে, মানে অ্যাকচুয়ালি 3.1 থেকে যে কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে গ নাম্বার। এটা পাবাই, কনভার্সন আসবেই, মাস্ট বি 100%। এবং ঘ নাম্বারে তুমি যেটা পাবা সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ বিয়োগ। ঠিক আছে, কনভার্সনটা আমি একটু শর্টকাটে বলে যাই তোমাদের। তোমরা যেহেতু কনভার্সন অলরেডি করছো, যেহেতু তোমরা পরীক্ষা দিবা, আই থিঙ্ক তোমাদের জানা আছে। একটা ডেসিমেল নাম্বার ধরে নাও, তুমি এটা বাইনারি করতে বলা হলো, অক্টাল করতে বলা হলো, হেক্সা করতে বলা হলো। কিভাবে করবা? আমরা যেটা করি, ধরে নাও ডেসিমেল নাম্বারটা নিলাম, এটাকে 2 দ্বারা ভাগ করি। কখন করি এটা আমরা? যখন একটা ডেসিমেল নাম্বারকে আমাকে বাইনারি করতে হয়। তাহলে এর প্যাটার্নটা কিরকম, যে 2 তে ভাগ করা। এবং এটা যদি আমার ভগ্নাংশ হয়, ধরে নাও 99, আমরা কি করি, 2 দ্বারা গুণ করি। প্রসেস আমি দেখাচ্ছি না, আমি জাস্ট সামারি বলতেছি আসলে সলভ করবো কিভাবে। তো এই জিনিসটা মাথায় রাখবা, যে ডেসিমেল নাম্বারটাকে, এটা মনে রাখবা, 10 দশমিক থেকে যে কোনো নাম্বার সিস্টেম, যে কোনো নাম্বার সিস্টেম 10 থেকে তোমাকে যদি 2 যাইতে হয়, সো তোমার যদি পূর্ণ সংখ্যা হয়, ভাগ করতে হবে 2 দ্বারা। দশমিক থেকে যদি বাইরে যাইতে হয়, পূর্ণ সংখ্যা হইলে ভাগ করতে হবে 2 দ্বারা। আর যদি ভগ্নাংশ হয়, তো তোমাকে গুণ করতে হবে 2 দ্বারা। ঠিক সেম এই প্রসেসটাই। 10 থেকে যদি তোমাকে অক্টালে যাইতে হয়, অক্টালে ভাগ করতে হবে 8 দ্বারা, গুণ করতে হবে 8 দ্বারা। যদি তোমাকে বলা হয় তুমি দশমিক থেকে কোথায় যাবা, হেক্সাডেসিমেলে, তোমাকে ভাগ করতে হবে 16 দ্বারা এবং গুণ করতে হবে কি, 16 দ্বারা। এখন যদি বলি এই নাম্বার সিস্টেম গুলো বাদ দিয়ে আমি যে অন্য কোনো নাম্বার সিস্টেমের কথা বলতাম, ধরে নাও এটা যদি 2 বেস নাম্বার হয়, এটা 8 বেস নাম্বার হয়, ধরে নাও এটা 7 বেস নাম্বার। তাহলে 10 বেস নাম্বার সিস্টেম থেকে, 10 বেস নাম্বার সিস্টেম থেকে 7 বেস নাম্বার সিস্টেমে যাওয়ার উপায় কি? সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, আমি 7 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশ হইলে 7 দ্বারা গুণ করব। ধরে নাও 11 বেস নাম্বার সিস্টেমে যাব। 11 সিস্টেম নাম্বার সিস্টেম কিভাবে যাব বলো? তাহলে 11 নাম্বার সিস্টেমে যাওয়ার উপায় বলো? ভাগ করতে হবে 11 দ্বারা, গুণ করতে হবে 11 দ্বারা। তার মানে দশমিক নাম্বার সিস্টেম থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়ার আমার একটাই উপায় হচ্ছে ওই নাম্বার দ্বারা ভাগ, ভগ্নাংশ ওই নাম্বার দ্বারা গুণ। এটা হচ্ছে আমার একটা পার্ট গেল। এটা আমি কোথায় গেলাম? দশমিক থেকে যে কোনো নাম্বার সিস্টেম। এখন যদি আমি এটা উল্টা করি, আমি যদি বলি যে কোনো নাম্বার সিস্টেম থেকে দশমিক আসতে হবে, ধরে নাও এটা তোমার দশমিক,
বলো, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি আমি দশমিকে যাই আমার ওয়ে কি? মনে করো ধরে নাও একটা নাম্বার আছে বাইনারি 111, দশমিক করবো কি করি? একের সাথে 2 গুণ প্লাস একের সাথে 2 গুণ, ধরে নাও 0.01 আছে, একের সাথে 2 গুণ প্লাস 0 এর সাথে 2 গুণ প্লাস 1 এর সাথে 2 গুণ। পূর্ণ সংখ্যার জন্য 0 1 2 বসাই, এটার জন্য -1 -2 বসাই। এটা হচ্ছে আমার প্যাটার্নটা। ঠিক সেম ভাবে এটা যদি আমার অক্টাল নাম্বার হইতো বা হেক্সা নাম্বার হইতো 16 দ্বারা গুণ করতাম। তার মানে জিনিসটা এইভাবে মনে রাখবো আমরা, 2 এর উপর পাওয়ার 3 2 1 0 -1 -2 -3। পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে এগুলা, ভগ্নাংশের জন্য হচ্ছে এগুলো। ঠিক সেম ভাবে এটা হচ্ছে 7 এর উপর পাওয়ার, 8 এর উপর পাওয়ার, 11 এর উপর পাওয়ার, 16 এর উপর পাওয়ার। সো এই সিনারিটা মাথায় রাখবা, ডেসিমেল নাম্বার থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়ার এই একটাই ওয়ে, অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে যাওয়ার একটাই ওয়ে। ওকে, সো এরপরে এটা গেল, এরপরে আসো অক্টাল। অক্টাল থেকে বাইনারি যে যাইতে হয় অলওয়েজ মনে রাখবা 3 বিট, বাইনারি থেকে অক্টাল 3 বিট, হেক্সা থেকে বাইনারি 4 বিট, বাইনারি থেকে হেক্সা 4 বিট। এখন যদি তোমাকে বলা হয় অক্টাল থেকে তোমাকে যাইতে হবে হেক্সাতে, অক্টাল থেকে 3 বিট নিয়ে আমরা যাব হচ্ছে বাইনারি, বাইনারি থেকে আমরা 4 বিট নিয়ে যাব আমরা হচ্ছে হেক্সা। ঠিক সেম ভাবে হেক্সা থেকে 4 বিট নিয়ে আমরা আসবো বাইনারি, বাইনারি থেকে আমরা 3 বিট নিয়ে আসবো অক্টাল। সো আগের যে ফিগারটা ফিগার 1 আর এখন যে ফিগারটা আমি ইউজ করলাম ফিগার 2, এই দুটো ফিগার দিয়ে পুরো কনভার্সনটা মনে রাখা যায়। তোমরা আসলে এই দুটো ফিগার দিয়ে পুরো কনভার্সনটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, এরপর আসো টুস কমপ্লিমেন্ট দিয়ে যোগ বিয়োগ। টুস কমপ্লিমেন্ট, এখানে যে অংশটুকু হবে, যে কাজটুকু হবে সেটা হচ্ছে তোমাকে দুটো নাম্বার দেওয়া হবে। ধরে নাও নাম্বারটা হচ্ছে +12 আর +8, এই একটা প্যাটার্ন হইতে পারে। +12 -8 একটা প্যাটার্ন হইতে পারে, -8 +8 একটা 12 প্যাটার্ন হইতে পারে, আর -12 -8 একটা প্যাটার্ন হইতে পারে। সো নর্মালি এই দুটো প্যাটার্নের উপর, এই চারটা প্যাটার্ন থেকে তোমার ঘ নাম্বার একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? সো এখন এই প্রবলেমগুলো আমরা সলভ কিভাবে করবো? আমরা যে প্রবলেমগুলো সলভ করবো, প্রথমটা আমি বাদ দিচ্ছি, এটা খুব সহজ আছে, আমি এই প্রবলেমটা ধরতেছি। তো তোমার কাজ হচ্ছে, তোমাকে যে নাম্বার দুটো দেওয়া থাকবে পরীক্ষার হলে, যেমন ধরো +12 দেওয়া আছে নাম্বারটা, তো তোমার কাজ হচ্ছে এই নাম্বারটা 8 বিটে বাইনারি করা। করলাম। এই যে নাম্বারটা আছে এটা কি করা, 8 বিটে বাইনারি করা। যেহেতু আমাকে কি করতে বলেছে, এই নাম্বারটা প্লাসে আছে, এই নাম্বারটা মাইনাসে আছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পজিটিভ নাম্বারে বাইনারি করতে পারি, নেগেটিভ নাম্বারে বাইনারি করতে পারি না। সো আমরা যেটা করব, এই +8 এর টুস কমপ্লিমেন্ট। সো এই টুস কমপ্লিমেন্ট গুলো কি পাবো আমি? +1000 111 0111 +1। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি, 1 on 0 carry 1, 1 on 0 carry 1, 1 on 0 carry 1, 1 1। সো +8 থেকে যে নাম্বারটা আসছে এটা হচ্ছে আমার -8। সো আমার কাজ হচ্ছে এই যে -8 এর মানটা এখানে বসাবো। -8 নাম্বারটা কত আসছে? 1111 1000। সো এই ক্যালকুলেশনটা করবো। এই ক্যালকুলেশনটা করলে আমি যেটা পাবো, +4, ক্যালকুলেশনটা করে নিবা, এটা আসবে আমার অ্যান্সার। তার মানে আমার কাজ হচ্ছে পরীক্ষার হলে যে অংশটুকু আমার নেগেটিভে থাকবে সেটাকে আমার কি করা, টুস কমপ্লিমেন্ট করে যোগ করা। এখন এই সেম ম্যাথটা যদি এভাবে থাকতো -12 -8, তার মানে এই উপরে যে মানটুকু আসছে
এটাকেও 2's কমপ্লিমেন্ট করতে হবে, নিচের যে মানটুকু আছে এটাকেও 2's কমপ্লিমেন্ট করতে হবে। -12 2's কমপ্লিমেন্ট ভ্যালু বসাবা, -8 2's কমপ্লিমেন্ট ভ্যালু বসাবা। এখন অ্যান্সার যেটা আসবে এটা হচ্ছে -20। এই অ্যান্সারটাকে তুমি কি পাবা? 2's কমপ্লিমেন্টের করার মধ্যে যোগ করবা, যোগে পাবা। বাট প্রবলেম হচ্ছে এটা, যদি কখনো দেখো এইটা মাইনাস, এটা মাইনাস এবং এটা মাইনাস আছে, তাহলে অ্যান্সারটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। তো কনসেপ্টটা কিরকম? আমি দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারটা মাইনাস করতে বলবে সেটা আমি 2's কমপ্লিমেন্ট করবো। যে দুইটা করতে বলা হয় তুমি দুটাকেই 2's কমপ্লিমেন্ট করবো। অ্যান্সারটা যদি মাইনাসে আসে তাহলে ওটাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে, আর অ্যান্সার যে পজিটিভে আসে, ধরে নাও অ্যান্সারটা আসছে আমার কত, +12 -8 +4, তো অ্যান্সারটা আমার পজিটিভ আসে, তো অ্যান্সারটাকে 2's কমপ্লিমেন্ট করার দরকার নেই। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে স্যার কখন আমি 16 বিটে কোশ্চেনের অ্যান্সার করবো এবং কখন আমি 8 বিটে কোশ্চেন অ্যান্সার করবো। সো এটা সহজভাবে বলতে গেলে যেটা মাথায় রাখবা, তোমার নাম্বার যদি 127 এর উপর বড় হয়, তার মানে কি পরীক্ষায় তুমি যে নাম্বারটাই দেখ না কেন, তোমার কাজ হচ্ছে ওই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করা। ডেসিমেলে কনভার্ট করার পরে তুমি যদি দেখো নাম্বারটা 127 পর্যন্ত আছে, সো 8 বিটে সলভ করবা, যে কোনো একটা, যে দুটো নাম্বার থাকতে কেন। ধরেন একটা নাম্বার 127 দেওয়া আছে, 127 একটা নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে 52, এবং দুটো নাম্বার অবশ্যই তুমি ডেসিমেলে নিয়ে দেখবা। হ্যাঁ, এটাও ডেসিমেলে দেখবা, এটা ডেসিমেলে চেক করে দেখবা। যদি দেখো দুটো নাম্বারই আমার ডেসিমেলে দেওয়া হচ্ছে এবং একটা নাম্বার 127 152, এটা আমি 8 বিটে সলভ করতে পারবো। ধরে নাও এই নাম্বারটা জাস্ট 128 হয়ে গেছে, বা এটা আসলে 255 হয়ে গেছে, তার মানে কি 127 ক্রস করছে, 127 ক্রস করলেই এই ক্যালকুলেশন গুলো তোমাকে করতে হবে 16 বিটা। ঠিক আছে, এটা মাথায় রাখবা, 8 বিট আর 16 বিট। আচ্ছা, এরপরে চলে আসো, যেহেতু আমাদের চ্যাপ্টার 3.1 পার্ট টুকে চলে গেল, এরপর চলে আসো 3.2। 3.2 থেকে যে টপিকগুলো পড়তেই হবে, না পড়লেই নয়, পরীক্ষার হলে পড়তেই হবে, সেটা হচ্ছে সার্বজনীন। সার্বজনীন গেট লিখে নাও। অ্যাডার পড়তেই হবে, আসবেই ধরা। অ্যাডারের মধ্যে পড়তে হবে হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এই দুটো টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সার্বজনীন গেট, অ্যাডার, হাফ অ্যাডার। এরপর যে কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো তোমরা জাস্ট কি করবা, রিভিশন দেবা। আরেকটা ইম্পর্টেন্ট আসবে কোশ্চেন, যে কয়টা সমীকরণ থাকবে, সমীকরণ যে কোনো সেটা সমীকরণ থাকতে পারে, এই সমীকরণকে শুধুমাত্র নর গেট এবং ন্যান্ড গেট ডিজাইন। সেই ক্ষেত্রে এখানে আরেকটা টপিক আছে, ফুল অ্যাডার কে হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন। অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডারকে হাফ অ্যাডার বাস্তবায়ন, কাউন্টার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এবং কোনোটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণ শুধুমাত্র নর গেট এবং শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। সো এই জিনিসটা আমি আগে দেখাই। তোমাকে যে কোনোটা সমীকরণ দেওয়া থাকে, ধরে নাও সমীকরণটা হচ্ছে এফ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি, তোমাকে বলা হচ্ছে এই সমীকরণ থেকে তোমাকে সার্কিট ডিজাইন করতে হবে। তো সার্কিট কিভাবে ডিজাইন করবা, তুমি বলবা যে স্যার এ বি প্লাস এ বি প্রাইম, এখানে আমি বলতে পারি স্যার এ এবার বি, এটা হচ্ছে বি বার, এবারের সাথে বির গুণফল নেব, এবারের সাথে বির গুণফল নেব একটা অ্যান্ড গেট, এর সাথে বি বারের একটা গুণফল নিব একটা অ্যান্ড গেট, এই দুটো যোগ করছি, তো এখানে আমাকে অ্যাড করতে হবে একটা অর গেট, এবং এটা আমি পাবো এফ। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হলো। বাট কোশ্চেন বলা থাকবে এখানে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, তার মানে এই ইকুয়েশনটাকে তুমি কি করতে হবে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন এই ইকুয়েশনটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তোমাকে। তো শর্তগুলো শুনে নাও। প্রথম শর্ত,
গুণ থাকতে হবে 2 নাম্বার, বার থাকতে হবে। তো কনসেপ্টটা কিরকম, তোমাকে যে ইকুয়েশনে দেওয়া থাকবে এই ইকুয়েশনে দুইটা শর্ত ফিল আপ করতে হবে, যেহেতু কোশ্চেনে বলেছে কি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এবং ন্যান্ড গেটকে যদি বাস্তবায়ন করতে বলা হয় তো তোমাকে এটা কনভার্ট করতে হবে কিসে, গুণ এবং বারের শর্ত। আমার এখানে কি গুণ আছে, এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, বাট প্রবলেম কি এখানে একটা যোগ থাকে, তো ওই যোগটা আমি রাখতে পারবো না। তো এই জিনিস আমরা কিভাবে লিখবো, এ বার বি প্লাস এ বি বার। এই যে যোগটা আছে এই যোগটা যদি আউট করতে হয় তোমাকে কি করতে হবে, ডি মর্গান ল অ্যাপ্লাই করতে হবে, তার মানে দুইটা বার নিতে হবে, কারণ আমি একটা বার নিতে পারি না, বাট ইচ্ছা করলে দুইটা বার নিতে পারি। ওকে, তো আমার কাজ হচ্ছে এই যে বারটা আছে বারটাকে ভাঙবো। বার কিভাবে ভাঙি আমরা, এখানে যা আছে তাই থাকবে, এখানেও যা আছে তাই থাকবে, এই বারটা ভাঙে এখানে একটা বার, এখানে একটা বার, আর এই যে বারটা ছিল এবার কিন্তু আমি এখন হাত দিয়ে নেই, এটা হচ্ছে ফুল বার। ঠিক আছে, আমার রেডি। দেখো ইকুয়েশনে আমার কোথাও কি যোগ আছে, যোগ নাই, সব কিছু আছে গুণে আছে, এটা গুণে আছে, এটা গুণে আছে এবং বাকি সবগুলো গুণে আছে। তবে কি আমার ইকুয়েশনটা মোটামুটি রেডি সার্কিট ডিজাইন করার জন্য। দ্বিতীয় শর্তে আমি কি বলছিলাম, বার থাকতে হবে, তার মানে কি আমি একটা ফুল বারের কথা বলছিলাম এবং ফুল বারটাও আছে আমার। এরপর লেখো দ্বিতীয় শর্ত, এখানে বার আছে কয়টা গণ তো, যতটা বার ততটা গেট, একটা বার, দুইটা বার, তিনটা বার, চারটা বার, পাঁচটা বার। তার মানে এই সার্কিটটা ডিজাইন করতে গেলে আমার 5টা ন্যান্ড গেট লাগবে, সেটা মনে রাখবো। ডিজাইনটা আমি কিভাবে করতেছি দেখো, প্রথমে আমি লিখবো হচ্ছে এবার, একটা বার মানে একটা গেট, সো এ, যেহেতু তোমাকে ন্যান্ড গেটের কথা বলা হয়েছে পাস করলাম। এবার তো এই জিনিসটা মুখস্থ রাখবে, এটা খুব একটা বেশি জিনিস, সেটা হচ্ছে যে ন্যান্ড গেট দিয়ে যদি একটা ইনপুট পাস করা যায় তাহলে ওই পাশে এসে কি পাওয়া যায়, এ বার বা তার কমপ্লিমেন্ট পাওয়া যায়। পাওয়া গেছে আমার এ বার। এখন দেখো এ বি, বির উপর কি কোনো বার আছে, নাই, এ বির উপর বার আছে, এ বার বির উপরে বার আছে, সো এখানটা সিঙ্গেল আমার বি যাচ্ছে, এবং এই যে এ বার আর এই বি এর উপরে একটা বার আছে, সো এই দুটা মিলে একটা বার, সো এ বার বি বার। সো এতটুকু অংশ হয়ে গেল আমার ক্যালকুলেশন। এবার এখানে আসো সেম ভাবে, এই সেম প্যাটার্ন এবার যেভাবে করছো আমরা ওইভাবে সেম ভাবে করবো। কি আছে, বি বার, সো বি যেহেতু বার আমি বলছি কি একটা বার মানে একটা গেট, বি বার পাইলাম। এর উপর কোনো বার আছে, নাই, এ হচ্ছে সিম্পল। এখন এই এ আর বি বারের উপর একটা বার আছে, মানে এই যে বারটা, তো এই দুটা মিলে হচ্ছে একটা গেট, যেটা এ বার বি বার। এরপর কি আছে, ফাইনাল বার, সো যেহেতু একটা বার মানে একটা গেট, এফ। সো এভাবে ডিজাইন করতে হবে আমাকে, যতটা বার ততটা গেট। এই সেম জিনিসটা যে তোমাকে ন্যান্ড গেটের জন্য বলা হয়, বা নর গেটের, ন্যান্ড গেটের জন্য গেল, নর গেটের জন্য শর্ত হচ্ছে যোগ আর বার, এই শত সেম, যতটা বার ততটা গেট। তো এই একটা পরীক্ষায় আসবে, এটা নর্মালি গ নাম্বার আসে। ওকে, এরপরে চলে আসো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 যেটা আসবে সেটা হচ্ছে টপিকগুলো লিখে নাও, যে টপিকগুলো আসবে, ইউআরএল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব স্ট্রাকচার, এটা গতে আসবে, আর টেবিল, ইমেজ, হাইপারলিংক, লিস্ট, এটা আসবে ঘ নাম্বারে। আর এই অংশটুকু আসবে ক আর খ, এবং অবভিয়াসলি বোর্ড কোশ্চেন গুলো পড়বা 19 সাল থেকে 25 সাল পর্যন্ত। তো টেবিল, ইমেজ, হাইপারলিংক, লিস্ট, ওয়েব স্ট্রাকচার, ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস, ইউআরএল, তো লিখে নাও জিনিসগুলো। ওকে, লেখা হয়ে গেছে। আচ্ছা,
এখন আমি টেবিল নিয়ে একটু কথা বলবো। এবং ওয়েব স্ট্রাকচার অবভিয়াসলি পড়বা। কি কি ওয়েব স্ট্রাকচার আছে? ট্রি বা মেনু, লিনিয়ার, নেটওয়ার্ক বা ওয়েব, আর হচ্ছে হাই হাইব্রিড। ট্রি বা মেনু স্ট্রাকচারটা কিরকম? একটা পেজ থাকবে, এই পেজের নিচে যদি আরো অনেকগুলো পেজ থাকে, এই যে স্ট্রাকচারটা যেটা গঠন হবে, এই স্ট্রাকচারটা আমরা বলবো হচ্ছে ট্রি স্ট্রাকচার। ওকে, লিনিয়ার স্ট্রাকচারটা কোনটাকে বলবো আমরা? লিনিয়ারে ক্লু দেখে নাও, উদ্দীপকে যদি কোথাও দেখো শাখা প্রশাখা, শাখা প্রশাখা বা লেয়ার, এই টাইপ কথাবার্তা হলে ওইটার অ্যান্সার হবে ট্রি। লিনিয়ার কি হবে? যদি দেখো নেক্সট, ব্যাক, প্রিভিয়াস, এই টাইপ সিঙ্গেল একটা ওয়ার্ড যদি থাকে তার মানে কি এটা লিনিয়ার স্ট্রাকচার। ওয়েবলিং স্ট্রাকচারে কি হয়? ওয়েবলিং স্ট্রাকচারে প্রত্যেকটা কম্পিউটার সাথে কানেক্টেড থাকবে। এটা অনেকটা তোমার মেশ টপোলজির মতো। আর হাইব্রিড অলরেডি জানো, ধরে নাও এটা হচ্ছে আমার ট্রি টপোলজি, না, ট্রি ওয়েব স্ট্রাকচার। এর ভিতরে আমি আরো একটা স্ট্রাকচার ক্রিয়েট করে দিলাম। আমাকে একটার ভিতরে যদি আরেকটা ক্রিয়েট করা হয় সেটা আমরা বলবো হাইব্রিড। হাইব্রিডটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এটা, যে তুমি যতগুলো প্রকারভেদ পড়বা লাস্টে যে প্রকারভেদটা থাকবে সবসময় দেখবো ওটার নাম হচ্ছে হাইব্রিড। তার মানে এই হাইব্রিডটা আসলে উপরে যে 3টা বা 7টা বা 5টা পড়ছো তারই কম্বিনেশন। তো এই জিনিসগুলো পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আসবেই। ওকে, এরপর আসে টেবিল। টেবিলে ইনপুট হচ্ছে রো থেকে কলাম, কলাম থেকে রো। ধরে নাও তোমাকে একটা টেবিল দেওয়া আছে, ওকে। তো এই যে টেবিলটা দেখতেছো, এই টেবিলে ধরে নাও এখানে লেখা আছে এস, এখানে নেওয়া আছে সি, ডি, ই, পি, কিউ, আর, এস, টি। তোমাকে বলা হচ্ছে এই যে টেবিলে দেওয়া আছে, এখানে আমি আরেকটু কমপ্লেক্স করা ট্রাই করি জিনিসটাকে। এটা এইভাবে আছে। তো বলা হচ্ছে এই টেবিলের জন্য তোমাকে এসকিউএল না, এইচটিএমএল কোড লিখতে হবে। এখন তোমাকে যেটা করতে বলা হয়েছে, এই রো গুলোকে কলামে কনভার্ট করবো, কলাম গুলোকে রো কনভার্ট করো। এখন আমি চাচ্ছিলাম তুমি এখানে আরেকটা কলাম বাড়াই দাও। এখন আমার কাজ হচ্ছে টেবিলটাকে রো থেকে কলাম গুলোকে রো বানানো, রো গুলোকে কলাম বানানো। এখন তুমি করবো কিভাবে? তো ফার্স্ট কাজ, তোমার যে প্রথম যে কাজটা হচ্ছে এই টেবিলটাকে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে সেটা আইডেন্টিফাই করা। এটা তুমি আইডেন্টিফাই কিভাবে করবা? তোমাকে যে টেবিলে দেওয়া হবে এই টেবিলটাকে তুমি আসলে আগে নর্মাল টেবিলে কনভার্ট করবা। ঠিক আছে, নর্মাল টেবিলে কিভাবে কনভার্ট করবা? তুমি আগে এই দাগটা নিয়ে নেবা। এই দাগটা ছিল না, এখানে দাগটা ছিল না, এখানে দাগটা ছিল না, এই দাগ ছিল না, এই দাগ ছিল না, এই দাগ ছিল না, এবং এই যে দাগগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই দাগগুলো পাওয়ার পরে তুমি কাউন্ট করবা কলাম কয়টা আছে আর রো কয়টা আছে। 1 2 3 4 5 6, আর রো R1, R2, R3, R4, এবং কিছু ঘর দেখো ব্ল্যাঙ্ক আছে। এখন আমার কাজ কি? কোশ্চেন যেহেতু বলছে রো কে কলাম এবং কলামকে রো করো, তার মানে এর মতো সিমিলারলি তোমার একটা টেবিল করতে হবে, যেখানে এখানে যে রো আছে কয়টা? 4টা, কলাম আছে কয়টা? 6টা। তাহলে এখানে তোমার কলাম হবে হচ্ছে 6টা, আর রো হবে কয়টা? 4টা। কারণ কোশ্চেনে বলছে জয়টা রো আছে
রো গুলোকে কলামে কনভার্ট করো, কলাম গুলোকে রোয়ে কনভার্ট করো। তুমি ফিগারটা কেমন আসবে আমার? আমি যদি নর্মালি ফিগারটা ড্র করি, ফিগারটা আসলে এইভাবে আসবে। এপাশে 6টা কলাম ছিল, এদিকে 6টা রো হয়ে গেল, এদিকে 4টা রো ছিল, ওইদিকে 4টা কলাম হয়ে গেল। পরবর্তী প্রবলেমটা কি? পরবর্তী প্রবলেমটা হচ্ছে আমার নাম্বারিং করতে হবে। এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখানে যেভাবে নাম্বারিংটা করছে আমরা হরাইজন্টাল বরাবর, এখানে আমরা বলবো ভার্টিক্যাল। কি করব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ঠিক আছে? এর পরবর্তী কাজ হচ্ছে এই যে দাগগুলো ছিল, এই দাগগুলো মিশিয়ে দেওয়া। ঠিক আছে? সো এই দাগগুলো আমার লাগবে না, এই দাগটা আমার লাগবে না, সেই দাগগুলো মিশিয়ে দেবো। সো এখানে যে যে দাগগুলো আমার ছিল না, যে যে দাগগুলো আমি ধরে নিছিলাম অ্যাকচুয়ালি, সেই দাগগুলো আমি আর রাখবো না। ঠিক আছে? এখন আমি যদি দাগগুলো না রাখি তাহলে কিভাবে কমপ্লিট করবো? দেখো, আমার 1 নম্বর ঘরে কি আছে? এ। তো আমি 1 নম্বর ঘরে কি বসাবো? এ বসাবো। 2 নম্বর ঘরে আমার কি আছে? আমার 2 নম্বর 3 নম্বর ঘরে বি আছে। 2 নম্বর 3 নম্বর ঘরে আমি বি বসাবো। আমার 4 নম্বর ঘরে কি আছে? সি আছে। 5 নম্বর ঘরে কি আছে? ডি আছে। 6 নম্বর ঘরে আমার কি আছে? টি আছে। এখন দেখো, এই যে এস, এ কোথায় আছে? এ কিন্তু পুরো ঘরটা মিলে আছে। হুম? এই পুরো ঘরটা মিলে কি আছে? এস আছে। তাহলে কত কত নম্বর ঘরে এটা? 7 নাম্বার, 13 নম্বর, 19 নম্বর। এখানে খোঁজো 7 19 13 কোথায়? এই যে 7 19, 7 13 19। এই যে পুরো ঘরটা, এই পুরো ঘরটা মিলে কি আছে? এস আছে। এবং যতটুকু জন্য তুমি কোডিং করবো অতটুকু জন্য মার্ক করে দিবা, তাহলে তোমার ঘরগুলো নিতে সুবিধা হবে। এখন বলো, আমার 8 নম্বর 9 নম্বর ঘর, 10 নম্বর 11 নম্বর 12 নম্বর ঘর সবগুলো মিলে আসলে একটা ঘর। 8 থেকে 12, 8 থেকে 12 কোথায়? এই যে 8 থেকে 12। ঠিক আছে? এখানে কি একটাও নাই, আমার সবগুলো মিলে হচ্ছে আমার। ঠিক আছে, বুঝতে পারছো কথা? সো এটার জন্য আমার কোডিং করা হলো, সেটাতে মার্ক করে দেবো। এরপর আমি কি বলবো? এরপর আমি বলবো 14 নাম্বার 16 নাম্বার 17 নাম্বার সবগুলো ঘর মিলে কি সিডিএফ নাকি? 14 থেকে 17, 14 থেকে 17 কোথায়? এই যে 14 17 16। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ঘরগুলো? এই ঘরগুলো মিলে হচ্ছে, সব মিশে যাচ্ছে, সিডিএফ। সিডিএফ। 18 নম্বর ঘরে হচ্ছে ইউভি। এই যে 18 নম্বর ঘর, এটা হচ্ছে ইউভি। আর এই ঘরটা তো অলরেডি ব্যবহার করা হয়েছে। 20 নম্বর ঘর, 20 নম্বর ঘরে হচ্ছে কিউ। 21 নম্বর ঘরে হচ্ছে আর। এত নম্বর ঘরে হচ্ছে এস টি। আর এই ঘরটা হচ্ছে আমার ফাঁকা। তার মানে তোমার স্টেপগুলো আমি বলে দেই। স্টেপগুলো হচ্ছে রো গুলোকে কলাম করা, কলাম গুলোকে রো করা, এবং এরপরে হরাইজন্টাল নাম্বারিং করা। হরাইজন্টাল নাম্বারিং করবা এদিকে, ওইদিকে ভার্টিক্যাল নাম্বারিং করবা, এবং দাগগুলো মিশিয়ে দেবা। দাগগুলো মিশিয়ে দেওয়ার পরে তোমরা ফুল নাম্বারিং করবা। তার আগে তুমি টেবিলগুলোকে কি করতে পারবা? রো গুলোকে কলাম এবং কলামগুলোকে রো এ কনভার্ট করতে পারবা। ওকে, সো এরপর আসো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 5 টা একটু পরে আসবো, চ্যাপ্টার 6 টা আমি আগে দেখাই। চ্যাপ্টার 6 টা নাম হচ্ছে ডাটাবেস। এখান থেকে যে টপিকগুলো আমাকে পড়তে হবে সেটা আমি এখান থেকেও পাবো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাবেস রিলেশন। একটা রিলেশন তুমি এক্সাম হলে পাবাই। যদি আমি বলি প্রথম রিলেশন 1 to 1, তার মানে
কোনো একটা টেবিল যদি এবিসি থাকে এবং এদিকে যদি 1 2 3 থাকে, প্রত্যেকটার একটার সাথে একটা রিলেশনকে বলা হচ্ছে 1 to 1 রিলেশন। এটা তুমি এক্সাম হলে এইভাবে ড্র করতে পারো, অথবা এক্সাম হলে তুমি টেবিল দিয়েও ড্র করতে পারো। টেবিল দিয়ে কিভাবে? ধরে নাও একটা স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলে আমার রোল নাম্বার থাকবে, নেম থাকবে, জিপিএ থাকবে, আর অ্যাড্রেস থাকবে। ধরে নাও রোল 1 2 3, এবং এ পাশে আরেকটা টেবিল আছে, এটাও একটা স্টুডেন্টের রেজাল্ট টেবিল। এখানে রোল নাম্বার আছে, অ্যাড্রেস আছে। এখানে হলো আমি এটাকে ফোন নাম্বার করে দিই, ফোন নাম্বার। এখানে অ্যাড্রেস অলরেডি দিয়েছি, সো এটা হচ্ছে জিপিএ, এটা কলেজ 1 2 3। ওকে, সো এখানে দেখো, যদি আমি দেখি যে একটা টেবিলের সাথে একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন, একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন, একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন, তাহলে এই ধরনের রিলেশনকে বলা হচ্ছে 1 to 1 রিলেশন। কোনো কারণে যদি টেবিল আমার একটা হয় এবং পরবর্তী যে টেবিলটা আছে, এই টেবিলে রোলের জন্য অনেকগুলো কলাম থাকে, মানে রো থাকে, 1 1 2 2 3 4। আমি কি বলবো? এই একটা 1 এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, কি একটা থেকে অনেকগুলো গেছে। এই যে রোল 2 একটার সাথে একটা, রোল 3 যদি আমি কথা বলি, 3 এখানেও গেছে, 3 এখানে গেছে। সো এটাকে আমি বলবো 1 to many রিলেশন, 1 to many রিলেশন। ঠিক আছে? ঠিক সেম ভাবে এই সেম জিনিসটা আমি যদি উল্টাই দিই, ঘুরাই দিই, তার মানে কি এই টেবিলটা আসলে এই পাশে না, এই টেবিলটাকে আমি যদি এই পাশে ক্রিয়েট করি, ধরে নাও রোল আছে 1 1 2 2 3 3, অনেকগুলো থেকে একটা যাচ্ছে, অনেকগুলো থেকে একটা যাচ্ছে, অনেকগুলো থেকে একটা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মানে টু ওয়ান রিলেশন। আর যদি এমনটা হইতো অনেকগুলো থেকে অনেকগুলাই যাওয়া যায়, সেগুলিকে আমরা বলবো ম্যানি টু ম্যানি রিলেশন। এই রিলেশনগুলো কেমন হয় একটু খেয়াল করো। এবার ম্যানি টু ম্যানি আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেটা হচ্ছে, ধরে নিন এখানে আছে 1 2 3, আর এখানে আছে এ বি সি। তো এখান থেকে যদি সবগুলাই যায়, যদি এখান থেকে সবগুলাই যায়, এখান থেকে সবগুলাই যায়, এটা কি হলো 1 2 মানে। ঠিক সেম ভাবে এই রিলেশনটা এখান থেকে যদি অনেকগুলোতে আসে, এখান থেকে অনেকগুলোতে আসে, এটা আমি কি বলবো 1 2 মানে। এই যে 1 to many আর many to 1 দুটোর কম্বিনেশনই হচ্ছে many to many। many to 1 এবং 1 to many দুইটার কম্বিনেশন হচ্ছে কি many to many, এটা মনে রাখবো। আর রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি বলি, রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে, সাপোজ ধরে নাও তুমি মার্কেটে গেছো, বাজারে, বাজারে যাওয়ার পরে তুমি কি করতেছো, তুমি একটা দোকান থেকে কোনো কিছু কিনবা। সো তোমার কাছে আছে হচ্ছে প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট আছে? এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট। কাস্টমার আছে কয়জন? ধরে নাও তুমি একজনই কাস্টমার, এবং ওখানে সেল করবে সেলসম্যান, সেলার আছে 1 2 3। আচ্ছা, এখন বলো প্রোডাক্ট এ, আমি প্রোডাক্ট এ কিনবো কার কাছ থেকে? সেলার নাম্বার 1 এর কাছ থেকে কিনতে পারি। প্রোডাক্ট এ সেলার নাম্বার 2 এর কাছ থেকে কিনতে পারি। প্রোডাক্ট সেলার নাম্বার 3 এর কাছ থেকে কিনতে পারি। এটা কি হয়ে গেল 1 2 মানে। ঠিক সেম ভাবে এই তিনটা প্রোডাক্ট আমি কি কিনতে পারি। আচ্ছা, এখন যদি আমি এই দিক দিয়ে বলি, সেলার 1 আমাকে কি 1 নম্বর প্রোডাক্টটা সেল করতে পারবে? পারবে। সেলার 1 আমাকে কি দুই বিন বি নাম্বার প্রোডাক্ট সেল করতে পারবে? পারবে। সেলার 1 আমাকে কি সি নাম্বার প্রোডাক্ট সেল করতে পারবে? হ্যাঁ পারবে। তার মানে কি, যেসব রিয়েল লাইফ সিনারিতে টেবিলটা সিনারি এরকম হয় যে এখান থেকে 1 টু ম্যানি দিকে পসিবল, ওখান থেকে 1 টু ম্যানি এদিকে পসিবল, তাহলে এই ধরনের রিলেশনকে আমরা বলবো ম্যানি টু ম্যানি রিলেশন। সো এবার বোর্ড পরীক্ষায় এখান থেকে গ মার্কের একটা কোশ্চেন তুমি পাবাই। ঠিক আছে?
ওকে, সো এরপরে আসো কিছু এসকিউএল। ওকে, পরীক্ষার হলে কোশ্চেন দেবে, কোশ্চেনটা আমি লিখে দিই। কোশ্চেনটা হচ্ছে রোল নাম্বার, নেম, জিপে, অ্যাড্রেস। রোল নাম্বার, নেম, জিপিএ, অ্যাড্রেস। এটা হচ্ছে তোমার কোশ্চেন। এই কোশ্চেনটা পাওয়ার জন্য, মানে কি এই আউটপুটটা পাওয়ার জন্য, এটা আমরা আউটপুট বলবো, এই আউটপুটটা পাওয়ার জন্য তোমাকে এসকিউএল কমান্ড লিখতে হবে। তোমরা কিভাবে লিখবো দেখো, প্রথমে লিখতে হবে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? অবভিয়াসলি কোশ্চেন টেবিলের নাম দেওয়া থাকবে। টেবিলের নাম যদি দেওয়া না থাকে তুমি টেবিলের নাম নিচে নিচে লিখে নেবা। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলে কি কি থাকবে? স্টুডেন্ট টেবিলে থাকবে রোল নাম্বার, নেম, জিপিএ, অ্যাড্রেস। তবে নামগুলা কিভাবে লিখবো আমরা দেখো, আমাকে যে কয়টা কলামের নাম দেওয়া থাকবে সবগুলা কলামের নাম আমি সিরিয়ালে লিখবো নিচে নিচে। প্রথমে কিওয়ার্ড হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, রোল নাম্বার, নেম, জিপিএ, অ্যাড্রেস, এবং এরপর যেটা মেনশন করতে হবে সেটা হলো ডাটা টাইপ। বলো রোল নাম্বার কি টাইপ ভ্যালু বসবে? এ বসবে? বসবে না। কি বসবে? 1 2 3। তো এই জন্য আমাকে রোল নাম্বারের পাশে এখানে ডাটা মেনশন করতে হচ্ছে কি আইএনটি। আইএনটি মানে হচ্ছে কি ইন্টিজার, এবং আমি কি হিসেবে নিচ্ছি প্রাইমারি কি। প্রাইমারি কি নিয়ে কি আমি কথা বলবো। দেখো নেম, এখন বলো তো নেম আসলে কি হয়? এ এ, বি বি, এটা আমরা কি বলি টেক্সট। কিন্তু ডাটাবেস যেটা আমরা টেক্সট না বলে আমরা কি বলবো ভার ক্যারেক্টার। ভার ক্যারেক্টার, এবং এখানে র্যান্ডম ডেটার নাম্বার বলে দেবো 10 15 20। জিপিএ, জিপিএ এর পাশেও তুমি চাইলে কি বসাতে পারো নাম্বার বসাতে পারো, বাট সব থেকে ভালো হচ্ছে ডেসিমেল বসানো। কি জন্য? ডেসিমেল দেখো, ডেসিমেল প্যাটার্নটা ডেসিমেল 3,2, এর অর্থ হচ্ছে এর রেজাল্ট কি হতে পারে 4.52, 3.01। প্রথম ডেসিমেলের প্রথম তিনটা মিন করে যে এখানে আমার নাম্বার হবে হচ্ছে 3টা, এবং পরে যে 2টা আছে 2টা মিন করে আমার পয়েন্টের পরের সংখ্যা হবে 2টা। তো ওই জন্য জিপিএস জন্য সবসময় কি ব্যবহার করবা তোমরা? ডেসিমেল ব্যবহার করবা। অ্যাড্রেস কি হয় টেক্সট, তোমাকে ভার ক্যারেক্টার নাম্বার দিলে হলো একটা। এবং কখনো যদি দেখো একটা ছবি অ্যাড করতে বলছে, কি অ্যাড করতে বলতেছি ফটো, ফটোর জন্য যে ডাটা ব্যবহার করবা সেটা হচ্ছে বিলব। মনে রাখবা ফটোর জন্য যে টাইপটি ব্যবহার করবা সেটা কি বিলব। ওকে, এখন আমার প্রবলেম হচ্ছে টেবিলটা আমার খালি। টেবিলটা খালি বলতে টেবিলটা আমার তৈরি হয়েছে বাট টেবিলে আমার কোনো ডাটা নাই, টেবিলটা পুরোটাই কি ব্ল্যাঙ্ক। এখন এই টেবিলটা তৈরি করার জন্য আমাকে এসকিউএল কিভাবে লিখতে হবে, মানে আমি যে ডাটা ইনসার্ট করতে চাই। সো এটার জন্য তোমাকে যেটা করতে হবে লিখতে হবে কিভাবে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এবং ব্র্যাকেটের মধ্যে তোমার যে টেবিলটা ছিল টেবিলের যতগুলো নাম ছিল সবগুলো নাম লিখতে হবে, রোল, নেম, জিপি, অ্যাড্রেস। তারপর হচ্ছে ভ্যালুস, এই যে সিরিয়াল ভ্যালুস বসাবা, হ্যাঁ 103 104 105, দেন নাম, জিপিএস, সিলেক্ট। এটা বসানোর পরে তুমি যেটাকে রান করাও তাহলে তুমি আউটপুট পাবা এগুলো। এবং এখানে কি বলছি, এখানে কি কি অ্যাড করছি আমি 103 থেকে 105 অ্যাড করছি, এবং এখানে আমি দেখাচ্ছি কত কি 101 থেকে 105, তার মানে 101 আর 102 আমি অলরেডি আগে অ্যাড করছিলাম। তার মানে এই আউটপুটটা পাওয়ার জন্য তোমাকে এই এসকিউএল কমান্ডটা লিখতে হবে। এরপর আসো, ধরে নাও তুমি 102 যেটা আছে রোল নাম্বার, ওর সকল তথ্য এখানে কি দেখো টেবিল থেকে আমি তোমাকে বললাম কোশ্চেনটা শোনো। কোশ্চেনটা হচ্ছে এই টেবিলে 102 যা রোল নাম্বার তার সকল তথ্য দেখাও। আমি কমান্ড কিভাবে লিখবো আমি বলবো, সিলেক্ট করো এই টেবিল থেকে কি রোল নাম্বার, নেম, জিপিএ, অ্যাড্রেস ফ্রম কই থেকে স্টুডেন্ট থেকে। সিলেক্ট কি কি সিলেক্ট করলাম, ফ্রম কই থেকে সিলেক্ট করলাম, টেবিল থেকে সিলেক্ট করলাম, কিসের উপর বেস করে কন্ডিশন হয় আর রোল নাম্বার কত 102। এটা যদি রান করে তাহলে আউটপুট পাবো 102 করিম, জিপি 5 চিটাগং। এরপর দেখো সাপোজ ধরে নাও একটা কমান্ড আসবে, তোমাকে বলা হলো 102 যে রোল নাম্বার ওর ডাটা ডিলিট করতে হবে। কমান্ড কিভাবে লিখবো ডিলেট ফ্রম স্টুডেন্ট, ডিলেট ফ্রম স্টুডেন্ট, হয় রোল নাম্বার 102। এটা আমি রান করে দেখো 101 আসছে, 103 আসে, 104 আসছে, 105 আসছে, বা 102টা নাই। সো এটা হচ্ছে ডিলেট কমান্ড, মনে রাখবা। এবার দেখো সাপোজ ধরে নাও 105, 105 এর জিপিএ আমি আপডেট করবো। 105 জিপিএ আগে কত ছিল 4.90। এবার আমি করে দেবো কি জিপিএ 5। তো কমান্ড কিভাবে লিখবো
আপডেট করব কোথায়, স্টুডেন্ট টেবিলের সেট জিপিএ কত করব 5, কার হয় রোল নাম্বার 105। তাহলে কি আমি করব সেট হচ্ছে জিপিএ 5 স্টুডেন্ট যার রোল নাম্বার কত 105, তাহলে 105 এর রোল নাম্বার জিপিএ ছিল কি 4.92, এখন আপডেট করার পরে জিপিএ কত হয়েছে 5.00। এবং মনে রাখবা আমি যে আপডেট স্কুলটা লিখতেছি এখানে কিন্তু এই ডাটার কোনো কাজ নাই, এই ডাটা আমরা লিখবো না। ওকে, পরীক্ষার হলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সিরিয়াল করতে বলা হয়, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার। তোকে বলা হবে কোশ্চেনে যে এই যে রোল নাম্বার গুলো আছে এই রোল নাম্বার গুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে কি বড় থেকে ছোট থেকে বড় আকারে। তো আমরা লিখবো সিলেক্ট রোল নাম্বার, যা যা আমরা আগে লিখছিলাম ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই রোল অ্যাসেন্ডিং এএসসি, অর্ডার বাই মনে রাখবা। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর জন্য অর্ডার বাই ওয়ার্ডটা ইউজ করা ম্যান্ডেটরি, এবং ওই পাশে হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, এই পাশে হচ্ছে অর্ডার বাই, এবং মাঝখানে আমি ওই টেবিলের নামটা লিখবো, কলামের নামটা লিখবো যেটা ধরে আমি কি করছি কি শর্টিং করতে চাচ্ছি। এখন দেখো আমাকে যদি নতুন কলাম অ্যাড করতে বলা হয়, আমি চাচ্ছি কি আমার টেবিল অলরেডি রেডি আছে, আমি নতুন একটা কলাম অ্যাড করবো কিসের, ফোনের, অল্টার টেবিল স্টুডেন্ট, এবং আমি কি করবো টেবিল নামে একটা ফোন নামে একটা কলাম ক্রিয়েট করবো। 10-15 মিনিট না লাগবে না। ওকে, সো আমরা যেটা অল্টারে ছিলাম, অল্টার টেবিল যেটা আছে ওটা আমি রান করি, আমার অলরেডি আগে 4টা কলাম তো ছিলই, রোল নাম্বার, নেম, জিপিএ, অ্যাড্রেস, এবং নতুন অল্টারটা রান করার কারণে নতুন একটা কলাম অ্যাড হয়ে যাবে কি ফোন নাম্বার। ঠিক আছে, ওকে। তো আমরা একদম ক্লাস শেষের দিকে চলে আসছি, আমাদের জাস্ট চ্যাপ্টার 5 এর কয়েকটা আমরা স্কিল দেখবো। চ্যাপ্টার 6 থেকে আমরা কিছু প্রোগ্রামিং দেখবো, যে প্রোগ্রামিং গুলো নর্মালি পরীক্ষা আসে। দেখো এখানে একটা প্রোগ্রামিং আমি দিচ্ছি যেখানে আমি বলছি এর মান কত 5, বি ইকুয়াল টু এ প্লাস প্লাস এ, এবং এখানে কি রান করাইছি এর মান 6, বি এর মান 6। এখানে দেখো দুইটা একসাথে দেখবা, হ্যাঁ এখানে দেখো এর মান 5, বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, এখানে এর মান 6, বি এর মান 5। সো এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করবো। প্রোগ্রামিং এ যদি বলা হয় এর মান 5, বির মান এ প্লাস প্লাস, এখানে যদি বলা হয় এর মান 5, বির মান প্লাস প্লাস এ, এখন পরীক্ষার হলে বলবে এখানে এর মান কত আসবে আর বির মান কত আসবে, এখানেও সেম এর মান কত আসবে, বির মান কত আসবে। তো তুমি যেটা বলবা এ প্লাস প্লাস অর্থ ভাগে বুঝতে হবে, এ প্লাস প্লাস হোক আর প্লাস প্লাস এ হোক, এর অর্থ হচ্ছে এক করে বাড়া। তো এর মান যেহেতু আমার 5, যেহেতু আমি এ প্লাস প্লাস করছি এর মান হয়ে যাবে 6। এখানেও সেম এর মান 5, যেহেতু আমি প্লাস প্লাস এ করছি এর মান বাড়বে 6। প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে দেখো এর মান এখানে কত 5, যোগ করে কত হয়ে গেল 6। এখন এই বি কি করে এ প্লাস প্লাসে এর যে আগের ভ্যালু মনে রাখবা, আগের যে ভ্যালুটা আছে ওটা সেভ করে। এর আগের ভ্যালু কত ছিল 5 ছিল, 5 এর পরে যোগ করে এ 6 করছে, বাট প্রথমে কি ছিল 5। এখানে কি হচ্ছে এখানে অলরেডি 5 আসছে, এখানে কি হচ্ছে যোগ হয়েছে 1, আগে 1 প্লাস হয়ে গেছে, তারপরে কত গেল 6, তাহলে 6। তার মানে জিনিসটা মনে রাখবা আমার এই যে বিটা আছে এই বি করে এর যোগ করার আগের মানটাই সে আসলে কি সেভ করে ফেলে। আর এখানে কি হয় প্লাস প্লাস নাকি আগে যোগ, কারণ কি 5টা আগে যোগ করে 1 তারপরে তুলে বসে দেয়। তো এই জন্য মনে রাখবা এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস সে আগের মানটা নাই, আর প্লাস প্লাস এতে শেষ হলে পরের মানটা নাই। ওকে, পরীক্ষার হলে এরকম একটা কোশ্চেন পাবা, এমসিকিউ তো আসবে এটা। 1 থেকে 5 প্রিন্ট করলাম আই, কি কি আসছে আউটপুটে 1 2 3 4 5। তার মানে কি আমি যদি ফর লুপে 1 থেকে এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 5, তার মানে শুরু কোথায় 1 এ শেষ কোথায় 5 এ, কত কত করে বাড়বে আই প্লাস প্লাস মানে কি এক এক করে বাড়া, তাহলে 1 2 3 4 5। প্রবলেমটা কোথায় হবে সেটা আমি বলে দিই। প্রবলেম দেখো সেম জিনিসটা আমি লিখছি এখানে, হ্যাঁ আই এর মান 1 মানে শুরু হয়েছে 1 থেকে,
শেষ হবে কোথায়? 5 এ কত কত বাড়বে? এক এক করে বাড়বে। কিন্তু আমি বলছি কি i equal to 3 হইলে ব্রেক করব। এর অর্থ কি? আউটপুট দেখো কি আসছে? 1 2। তার মানে আমি বলছি এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, মানে 1 2 3 4 5 প্রিন্ট হবে। বাট প্রবলেম হচ্ছে যেহেতু আমি যদি কোশ্চেনে কোথাও দেখো ব্রেক, যে নাম্বারে ব্রেক করবে ওই নাম্বার থেকে বাদ, যে নাম্বারে ব্রেক করবে ওই নাম্বার থেকে বাদ, তার মানে শুধুমাত্র 1 2 প্রিন্ট হবে। এটা হলো ব্রেকের ব্যবহার। যদি কোশ্চেনে দেখো কন্টিনিউ এর ব্যবহার করা হয়, কন্টিনিউ দেখো কি হয়েছে, নর্মালি 1 থেকে প্রিন্ট হবে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, i ইকুয়াল ইকুয়াল টু কন্টিনিউ। কন্টিনিউ এর জন্য কি হয়েছে দেখো, শুধুমাত্র যেটাকে আমি বলছি কন্টিনিউ ওইটা বাদ। আমাকে ব্রেক হইলে ওইটা সহ তারপরে সবগুলা বাদ, কন্টিনিউ হইলে শুধুমাত্র ওইটার জন্য বাদ। ওকে, এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তুমি পাবাই পরীক্ষার হলে, সেটা হচ্ছে একটা সিরিজ চ্যাপ্টার 5 থেকে। কি কি কোশ্চেন আসবে? সিরিজ আসবে 1 স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার ডট ডট ডট, 2 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার 6 এর উপর স্কয়ার ডট ডট ডট, হাফ 1 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার প্লাস ডট ডট ডট। এই টাইপ কোশ্চেন একটা থাকবে আমাদের লুপ থেকে। ওকে, আচ্ছা। আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে লুপ ছাড়া কি কি আসতে পারে, সেটা হচ্ছে যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ফারেনহাইট, সেলসিয়াস, এরপর ক্ষেত্রফল, এরপর লিপিয়ার, এবং লসাগু গসাগু, লসাগু গসাগু। তো এখান থেকে তুমি দুই সেট কোশ্চেন পাবা, এক সেট কোশ্চেন পাবা তুমি হলো সিরিজ থেকে, যেখানে তোমাকে কি লুপ ব্যবহার করতে হবে, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে নর্মাল লুপ ছাড়া। এবং এখান থেকে যে তিনটা পার্ট আমি পড়তে হবে আমাদেরকে, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, এবং সবকিছু আসবে। ঠিক আছে, তো আমি জাস্ট সিরিজ টিপ দেখা যায় তোমাদেরকে। ওকে, সো প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর জন্য যদি ফর লুপের সিরিজের কোশ্চেন পাও, তার মানে আমি যেটা বললাম এখানে যে কোশ্চেনগুলো সিরিজে যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে একটা কোশ্চেন পাও, এই পুরোটা কপি করে আসবা। কিভাবে কপি করবা? ইন্টিজার মেইন, ইন্টিজার সামের ভ্যালু 0, স্ক্যান এফ এন, এন এর মান হচ্ছে আমার ইনপুট নিতে হবে, ফর লুপ আই এর মান শুরু করব হচ্ছে 1 থেকে, এন এর মান তুমি যেটা ইনপুট দিবা, 5 দিলে 5, 100 দিলে 100, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এবং লাস্টে কি করবো, সামকে প্রিন্ট করে দেবো। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই ফর লুপটা তোমার এক্সপ্লেন করা কিভাবে কাজ করে। ধরে নাও পরীক্ষার হলে সিরিজ যদি আসে এটা 1 2 3 4, লাস্ট আসতে হচ্ছে 100, তো তুমি লিখবা হচ্ছে এটা, ফর লুপ আই এর মান হবে 1, আই লেস দেন ইকুয়াল 100, কমা আই প্লাস প্লাস, এবং এখানে লিখবা এস ইকুয়াল টু এস প্লাস আই। কাজ শেষ, এতটুকুই। এর অর্থ কি, শুরু হবে আমার 1 থেকে, শেষ হবে আমার 100-তে, এবং বাড়তিছে কত করে, এক এক করে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এরপর দেখো যদি থাকে 1 এর উপর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 100, এর জন্য কি করব, 1 কোনো সমস্যা নাই, শেষ কত 100, বাড়ছে কত করে 2 2 করে, সেখানে প্রবলেম আছে, আই ইকুয়াল টু আই প্লাস 2, বাকি যা আছে সবই কি সেম থাকবে। এরপরে আমি যে এটা পুরোটাকে চেঞ্জ করি, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট, শুরু কোথা থেকে করছি, 2 থেকে, শেষ কোথায়, ধরে না 100-এ, কত করে বাড়ছে, 2 2 করে বাড়ছে। তার মানে আমরা জাস্ট মাথায় রাখবো কি, শুরু কোথায় করব, শেষ কোথায় করব, আর কত কত করে বাড়বে। ওকে, আরো কিছু কোশ্চেন নেই দেখি আমরা। ধরে নাও 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, সবগুলো স্কয়ার আছে। কিভাবে লিখবো ফর লুপটা আমি, আই এর মান শুরু কোথায়, 1 থেকে, আই এর মান শেষ হবে কোথায়, 100-তে, আই এর মান বাড়তেছে কত কত করে, আই এর মান বাড়তেছে এক এক করে, এস ইকুয়াল টু এস প্লাস আই। তাহলে পার্থক্য কোথায় হলো, যখন স্কয়ারের কথা আসবে তখন এখানে আই গুণ করে দিবা, যদি এখানে কিউবের কথা আসে, কিউব, তাহলে এখানে আই আরটা কি করবা, গুণ করবা। তার মানে কি স্কয়ার কিউব সবকিছু আসলে কি আই এর সাথে রিলেটেড, আর এটা আসলে এই 1 এর সাথে রিলেটেড,
এই শেষটা আসলে এটার সাথে রিলেটেড, আর কত কত গ্যাপটা বাড়বে সেটা আসলে এটার সাথে রিলেটেড। ঠিক আছে, ওকে। সো লাস্ট একটা দেখি আমরা। ওকে, সো এটা যদি ফর লুপ লিখতে হয় কিভাবে লিখবো? ফর লুপ আই এর মান শুরু কোথায়? 1 এ। আই এর মান শেষ করবো কোথায়? 100 তে। কততে বাড়ছে? এক এক করে বাড়ছে। s ইকুয়াল টু s প্লাস 1 বাই কত আছে? i ইন্টু i। বুঝতে পারছো কথা? সো এই হচ্ছে আমাদের ফর লুপ বা সিরিজের কোশ্চেন গুলা। সো এই হচ্ছে পুরো সিলেবাসটা। আজকের লেকচারে আমি যা জেনে কথা বলছি বা যেই টপিকগুলো আমি বলছি, আগামীকাল থেকে শুধুমাত্র ওই টপিক গুলোই পড়বা, কারণ এখান থেকে তুমি 100% 5টা সিকো মানে কি 5/50 মার্কে কমন পাবা। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের লেকচার। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।